দেওয়ানি কাজীবিধি 1908 মামলা খরচ বলতে কি বোঝেন? কখন একটি আদালত ক্ষতিপূরণ খরচ প্রদানের আদেশ দিতে পারে এবং কি পরিমাণ দিতে পারে? এটা হচ্ছে 35 ধারা এবং 35-এর এ ধারা অনুযায়ী 20,000 টাকা, এবং বর্তমান সেটা দেওয়ানি কাজীবিধি অধ্যাদেশ 2025 অনুযায়ী 50,000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ করতে পারে যদি মিথ্যা মামলা করা হয়। একটি মামলার শুনানিকালে এবং পূর্বে কী অবস্থায় কী সত্ত্বে কোনো পক্ষকে আদালত কতবার মুলতবি মঞ্জুর করতে পারে? একটি পক্ষ শুনানির পূর্বে 17 আদেশের এক বিধি অনুযায়ী 4 বার শুনানি মুলতবি করতে পারে। যখন কোনো পক্ষ মুলতবি খরচ প্রদানের আদালতের আদেশ পালনে ব্যর্থ হয়, তার পরিণাম কী হতে পারে? যদি কখনও কোনো মোকদ্দমা মুলতবি খরচ প্রদানে যদি কোনো পক্ষ ব্যর্থ হয়, যদি বাদী ব্যর্থ হয় তাহলে মোকদ্দমা খারিজ হয়, এবং যদি বিবাদী ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে একতরফা ডিগ্রি হয়। ক্ষতিগ্রস্ত পক্ষের এরূপ পরিণামের বিরুদ্ধে কোনো প্রতিকার আছে কি? ক্ষতিগ্রস্ত পক্ষের এইরূপ যদি হয়, একতরফা ডিগ্রি বা যদি মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে সে 17 আদেশের 1-7 উপবিধি অনুযায়ী 30 দিনের মধ্যে 2,000 টাকা মামলার খরচা সহ সে পুনরুজ্জীবিত অর্থাৎ মামলাটি পুনরুজ্জীবিত করার জন্য আবেদন করতে পারে। দেওয়ানি কাজবিধি 1908-এ উল্লিখিত আপিল ও রিভিশনের বিধানসভা আলোচনা করুন। 96 থেকে 112 ধারা আপিল সমূহ এবং 115 ধারা আছে রিভিশন সম্পর্কে। অর্থাৎ আপিলের বিষয়টা হচ্ছে যে যদি আইনের যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে সেখানে রিভিশন করা হয়, এবং যদি আইন এবং ঘটনার কোনো আইনগত এবং তথ্যগত কোনো সমস্যা হয় তাহলে সেখানে আপিল করতে হয়। তাহলে আপিল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কি? আপিল আদালতের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, সেটা হচ্ছে যে 41 আদেশের, আমরা জানি 41 আদেশের 19 বিধি, এবং যদি বিবাদী হয় তাহলে 41 আদেশের 21 বিধি অনুযায়ী। এবং সেটা হচ্ছে যে আমরা জানি যে 43 আদেশের 1 বিধিতে আদেশাবলী হইতে আপিল, সেখানেই এই বিষয়টা আলোচনা করা আছে। এবং এই আদেশাবলীর তালিকায় 41 আদেশের 19 বিধি এবং 41 আদেশের 21 বিধি অনুযায়ী বাদী এবং বিবাদী এটা দায়ের করতে পারে, আর তারা সরাসরি দায়ের করতে পারে যদি 3,000 টাকা খরচা সহ 19 আদেশের এই বিধি অনুযায়ী এবং 19 আদেশের 21 আদেশের এই বিধি অনুযায়ী। আর কোন কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় আলোচনা করুন। রিভিউ হলে 115 রেফারেন্স 114 ধারা হচ্ছে রিভিউ। আর রিভিউ করা যায় 3টি ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু করা হয় নাই, তাহলে রিভিউ করা যাবে। 114 বি অনুযায়ী যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, সেক্ষেত্রে রিভিউ করা যাবে। আর 114 সি অনুযায়ী ক্ষুদ্র বিষয়ক আদালতের রেফারেন্স প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, অর্থাৎ ক্ষুদ্র বিষয়ক অর্থাৎ স্মল কোর্ট আছে, সেটা যদি কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করা যায়। একটি সম্পত্তি সিএস প্রজা মালিক নবাব স্যার সলিমুল্লাহ পক্ষে কোর্ট অফ ওয়ার্ডস, অর্থাৎ এটা হচ্ছে যে দলিল বাতিলের অথবা দলিল সংশোধনের একটা মোকদ্দমা করতে হবে, সেটা সুনির্দিষ্ট প্রতিকারে 1977-এর 31 ধারা অনুযায়ী দলিল সংশোধন এবং 35 ধারা অনুযায়ী চুক্তিরদ বা বাতিল, আর হচ্ছে 39 ধারা অনুযায়ী দলিল বাতিল বা রদ সম্পর্কে বলা আছে, সেই অনুযায়ী এটা মামলা দায়ের করতে হবে। তদন্তকারী কর্মকর্তা আদালতের তদন্তকালে ফৌজদারি কাজবিধি আইনে 161 ধারা মতে এক সাক্ষী জবানবন্দি লিপিবদ্ধ করেন, এবং পরবর্তীতে উক্ত সাক্ষী মূল আসামি হিসেবে তদন্ত বের হয়ে আসে, এবং তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলে সে উক্ত আইনে 164 ধারা জবানবন্দি প্রদান করায়, যা পূর্বে 161 ধারায় প্রদত্ত জবানবন্দির সাথে সাংঘর্ষিক। এই ক্ষেত্রে কোনো জবানবন্দি প্রাধান্য পাবে, এবং পূর্বে যাদেরকে আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিষয়ে আদালত কী পদক্ষেপ নেবে যথাযথ যুক্তি সহকারে আলোচনা করুন। আমরা জানি যে বিচারিক আদালত 164 ধারা অনুযায়ী কোনো মানুষের বা কোনো লোকের কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে, যদি 164 ধারা জবানবন্দি যেটা গ্রহণ হয় সেটাও ম্যাজিস্ট্রেটের সামনে যেহেতু হয়, সেই জন্য এটা অবশ্যই গ্রহণযোগ্য। এবং 161 ধারা জানি যে পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষাকরণ, সেই পুলিশ কর্তৃক সাক্ষীদের পরীক্ষাকরণের বিষয়ে ওটার প্রায়োরিটি কম পাবে, এবং 164 ধারা যে জবানবন্দি রয়েছে সেটার প্রায়োরিটি বেশি হবে। এটা হলো ফৌজদারি কাজবিধি 1898-এর 164 ধারা বিধান অনুযায়ী যে বিচারিক আদালত যখন কোনো ব্যক্তির অপরাধের সম্পৃক্ততা সম্পর্কে যখন সাক্ষ্য গ্রহণ করে সেটাকে বলা হয় জবানবন্দি, এবং সেটা 164 ধারায় জবানবন্দি গ্রহণ করে। এবং এটি জবানবন্দি গ্রহণ করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, এবং
দায়রা জজ। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি, এই দুটো আলোচনার প্রেক্ষিতে বলতে পারি যে এখানে 164 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি যেটা হবে সেটাই প্রাধান্য পাবে। পুলিশ তদন্ত কার্য সম্পূর্ণ করে ফৌজদারি কার্যবিধি আইনের 173 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের নিকট প্রতিবেদন দাখিল করে। কিছু আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি দানের প্রার্থনা জানায় এবং একই সাথে কিছু আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রার্থনা করে। তো পুলিশের এই রিপোর্টের ম্যাজিস্ট্রেট সাহেব গ্রহণ করতে বাধ্য কি? যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এ ব্যাপারে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? আমরা জানি যে পুলিশ ফৌজদারি কার্যবিধি 1898, 190 ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে। সেটা হচ্ছে যে পুলিশের মাধ্যমে যদি কোনো মামলা যায় সেটা ম্যাজিস্ট্রেট 190 ধারা অনুযায়ী গ্রহণ করে এবং দেখিয়ে শুনিয়ে মামলা গ্রহণ করে। দেখিয়ে শুনে সে নিজে সেই মামলা গ্রহণ করতে পারবে এবং যদি কেউ যদি লিখিত কোনো অভিযোগ করে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সে মামলা গ্রহণ করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি না হয় তাহলে ম্যাজিস্ট্রেট সাহেব এই ব্যাপারে কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে, অর্থাৎ 190 ধারা অনুযায়ী যে ম্যাজিস্ট্রেটের যে মামলা গ্রহণের যে পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী এটা পরিচালনা হবে। ফৌজদারি মামলা শুরু করার বিভিন্ন পদ্ধতিগুলো কী? ফৌজদারি মামলা শুরু করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বলা আছে 190 ধারা, যেমন ম্যাজিস্ট্রেট কোনো মামলা আমলে গ্রহণ করে এবং 193 ধারা হলো দায়রা আদালত কোনো মামলা আমলে গ্রহণ করে। পাশাপাশি 190-3 ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করে। তার সেই সাথে সমন্বয় হয় 68 থেকে 74 ধারার মধ্যে। ফৌজদারি কার্যবিধি 1898 এর সমন্বয় হয় 68 থেকে 74 ধারার মধ্যে এবং হুলিয়া জারি করা হয় 87 ধারাতে এবং সম্পত্তি ক্রোক করা হয় 88 ধারাতে। আর হচ্ছে যদি হুলিয়া জারি এবং সম্পত্তি ক্রোক করার পরেও যদি আসামি না আসে, উপস্থিত না হয়, হাজিরা না দেয় বা আদালতের সামনে উপস্থিত না থাকে, সেক্ষেত্রে দৈনিক জাতীয় পত্রিকা, বাংলা জাতীয় পত্রিকায় নোটিশ দেওয়া হয়। সেই নোটিশে আসে, সেই নোটিশে যদি না আসে তখন আদালত তার নিজস্ব পদ্ধতি অনুযায়ী অর্থাৎ তার অনুপস্থিতিতে বিচার করে। তাহলে মাসে হুসনি পত্রিকার অব্যাহতিতে মানে অনুপস্থিতিতে বিচার করা হয়। আর অব্যাহতি যদি আসার পর যদি দেখা যায় লোকের কোনো দোষ নাই তাহলে 241 ধারা অনুযায়ী অব্যাহতি দেয়। আর দণ্ড তো সেটা হচ্ছে যে দণ্ড দেয় হচ্ছে অভিযোগ গঠন করার পর, যেমন দায়রা আদালত দেয় 265 ধারা অনুযায়ী এবং সাক্ষী গ্রহণ করা হয়। সাক্ষী গ্রহণ করা 265 অনুযায়ী সাক্ষী গ্রহণের তারিখ দেওয়া হয় এবং 265 F অনুযায়ী 265 G অনুযায়ী সাক্ষ্য গ্রহণ করা হয়, দায়রা আদালত করে থাকে এবং তারপর রায় প্রদান করা হয় 265 I অনুযায়ী। তারপর হচ্ছে আপিল করে, সেটা 404 থেকে 439, 404 থেকে 434 ধারা পর্যন্ত এবং রিভিশন করে 439 ধারা দ্বারা হাইকোর্ট বিভাগ এবং 439 হচ্ছে দায়রা আদালত। তারপর দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি? দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি হচ্ছে 190 ধারা, 193 ধারা। আর দায়রা আদালত যদি আদালতের ইখতিয়ার সম্পূর্ণ আদালত হিসেবে কোন অপরাধে আমল নিতে পারে কি? দায়রা আদালত কোনো আদালতের আদি ইখতিয়ার হিসেবে কোনো মামলায় আমল নিতে পারে না, কারণ কোনো ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট মামলা প্রেরণ না করলে দায়রা আদালত মূল ইখতিয়ার সম্পূর্ণ বা আদি ইখতিয়ার হিসেবে দায়রা আদালত কোনো মামলা গ্রহণ করতে আমল নিতে পারে না। এরূপ গুরুতর উত্তেজনামূলক পরিস্থিতিতে জকে আক্রমণ করে তার জকে হত্যা করার কার্য খুন বলে গণ্য না হয়ে কেবল দণ্ডনীয় নরহত্যা রূপে গণ্য হবে। জয়ের প্রতি ক্ষয়ের বিদ্বেষ থাকাও তাকে হত্যার উদ্দেশ্য এবং উত্তেজনা না হয়ে জয়ের হত্যাকাণ্ডে ককে সাহায্য করে। এখানে জয়ের মৃত্যুকে কিভাবে দায়ী হয় নাকি হবে না, যদি হয় তাহলে ধারা উল্লেখ করব, শাস্তির বিধান আলোচনা করুন। আমরা জানি যে 299 ধারায় 3টে ব্যাখ্যা আছে এবং 5টা উপাদান আছে, যে অপরাধজনক নরহত্যা যেটা। আর 300 ধারায় আছে হলো 4টে সত্য আছে এবং 5টা ব্যতিক্রম আছে। 5টা ব্যতিক্রমের মধ্যে প্রথম ব্যতিক্রম হচ্ছে যে মানে যদি কেউ যদি উত্তেজনা পরিস্থিতির মধ্যে যদি কাউকে যদি খুন করে তাহলে কিন্তু ওটা খুন হিসেবে গণ্য করে, তখন হবে সেটা অপরাধজনক নরহত্যা। অর্থাৎ 299 এবং 300 ধারা যদি এবং অপরাধজনক নরহত্যা এবং 300 ধারা যদি আমরা খুন হিসেবে আলোচনা করি তাহলে এই প্রশ্নটার অ্যান্সার এখানে দেওয়া যাবে। যেহেতু তার একটা উদ্দেশ্য ছিল, অর্থাৎ এখানে যেহেতু জয়ের একটা উদ্দেশ্য ছিল, মানে ক্ষয়ের বিদ্বেষ থাকায় তাকে হত্যার উদ্দেশ্যে
মানে যেহেতু এখানে ক্ষয়ের একটা উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্য থাকার কারণে খকে খুনের দণ্ডিত করা যাবে, দায়ী করা যাবে। পাশাপাশি পাশাপাশি ককে গুরুতর মানে অর্থাৎ অপরাধ হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা যেতে পারে। এটা 299 এবং 300 ধারার যে ব্যতিক্রম এবং শর্ত রয়েছে সেই অনুযায়ী এখানে হচ্ছে ক খুনের দায়ে, এখানে হচ্ছে ক অপরাধ হত্যা এবং খ হবে খুনের দায়ে দোষী হবে। চুরি হচ্ছে 378 ধারা, বলপূর্বক আদায় হচ্ছে 330 ধারা, বলপূর্বক আদায় বা ছিনতাই। আর দস্যুতা হচ্ছে 390 ধারা এবং ডাকাতি হচ্ছে 391 ধারা। এখানে হচ্ছে চুরি, বলপূর্বক আদায়, দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা লিখুন। চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য কী এবং দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য কী? চুরি হচ্ছে 378 ধারা এবং বলপূর্বক হচ্ছে 383 ধারা, আর দস্যুতা হচ্ছে 390 ধারা, আর ডাকাতি হচ্ছে 391 ধারা। যদি এই ধারাগুলো আমরা জানি যে চুরি পাঁচটা উপাদান আছে, যে অস্থাবর সম্পত্তি, অসম্মতিতে, অসাধুভাবে, হ্যাঁ, এই 5টা উপাদান রয়েছে। পাশাপাশি ছিনতাইয়ের একটা যে ছিনতাই, অর্থাৎ ছিনতাই যেটা জোরপূর্বক কারো কাছ থেকে নেওয়া হয় সেটা হলো ছিনতাই, সেই বিষয়টা এখানে রয়েছে। পাশাপাশি এখানে রয়েছে যে হলো দস্যুতা, যদি কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার জন্য যদি হুমকির মৃত্যু ভয় দেখানো হয় তো সেটা দস্যুতা হিসেবে পরিগণিত হয়। আর সেই সঙ্গে ডাকাতি হচ্ছে যে 5 জন, দস্যুতার সদস্য সংখ্যা হবে 1 থেকে 4 জন, আর ডাকাতি সদস্য সংখ্যা হবে 5 থেকে 5-এর অধিক, অর্থাৎ সর্বনিম্ন 5 জন। আর চুরি তো একজনে করতে পারে, আর বলপূর্বক আদায়ের সদস্য সংখ্যা 1 জন হবে, এটা সমস্যা নাই। একজন ট্রাক ড্রাইভার বসিতে থাকে, একদিন সে অসময়ে বাড়িতে ফিরে তাহার 20 বছর বয়স কয়েকটা ছোট বোনকে প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ আবেগপ্রবণ অবস্থায় দেখতে পায়। সে রাগান্বিত হয়ে ওঠে এবং উভয়কে দায়ের আঘাতে হত্যা করা। আমরা জানি যে এটা হচ্ছে যে অপরাধজনক হত্যা হবে, কেননা এর জোড়া খুনের মধ্যে সে অপরাধজনক হত্যা হবে, কারণ এখানে সে উত্তেজনাবশত এই কাজটা করেছে, যার জন্য এটা অপরাধজনক হত্যা হিসেবে আখ্যায়িত করা যায়। এবং যেহেতু সে উত্তেজনা পরিস্থিতিতে এই কাজটা করেছে, আত্মসংযম হারিয়ে ফেলে, সেই জন্যে এটা খালাসের জন্য আবেদন করতে পারে এবং সর্বনিম্ন শাস্তির জন্য আবেদন করা যেতে পারে 299 ধারা অনুযায়ী এবং 300 ধারার 1 নম্বর ব্যতিক্রম অনুযায়ী। কখন এবং কোন পরিস্থিতিতে দালিলিক সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য বর্জন করা হয়? আমরা জানি যে মৌখিক সাক্ষ্য বর্জন করা হয় 91 থেকে সাক্ষ্য আইনের 91 এবং 92 ধারাতে বলা আছে যে যদি কোনো কিছু বিলি ব্যবস্থা, বন্টন বা উইল যদি দলিলের মাধ্যমে হয়, সেটা দলিল দিয়েই সেটা বাতিল করতে হয়। এবং আর 92 ধারায় স্পষ্ট করে বলা আছে যে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য, দলিলের বিষয়বস্তুতে মৌখিক সাক্ষ্য সরাসরি বর্জন করা, অর্থাৎ দলিলের বিষয়বস্তু দলিল দিয়ে প্রমাণ করতে হবে, কোনো মৌখিক সাক্ষ্য এখানে গ্রহণযোগ্য হবে না। দুষ্কর্মের সহচর কি? আমরা জানি যে 107 দুষ্কর্মের সংজ্ঞা আছে এবং দুষ্কর্মের সহচর আছে 108 ধারায় এবং 109 ধারায় আছে হলো দুষ্কর্মের সহযোগীদের শাস্তি, সেটা 109 ধারা বলা আছে। আর গুরুত্বপূর্ণ তথ্যাদি সমর্থিত না হয়ে দুষ্কর্মের সহচর বিশ্বাসের অযোগ্য। আবার বলা হয় দুষ্কর্মের সহযোগী আসামির প্রতি সাক্ষ্য দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে গণ্য হবেন এবং দুষ্কর্মের সহযোগী অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাজা দেওয়া হলে কেবল সে কারণে উক্ত সাজা বেআইনি হবে। উক্ত বিধানের সাংঘর্ষিক কিনা চুক্তি সহ ব্যাখ্যা করুন। আমরা জানি যে 114 বি, সাক্ষ্য আইনের 114 বিতে বলা আছে যে গুরুত্বপূর্ণ তথ্য ছাড়া দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য বিশ্বাসের অযোগ্য। আবার 133 ধারায় বলা আছে যে দুষ্কর্মের সহযোগীর কথার উপর ভিত্তি করে কোনো দণ্ডিত, অর্থাৎ যদি দুষ্কর্মে সহযোগীদের সাক্ষ্য যদি মনে হয় যে এটা প্রপার, তাহলে দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য কী করা যাবে, তখন তাকে শাস্তি দেওয়া যাবে। ক স্টেডিয়ামে প্রবেশের সময় নিরাপত্তাকর্মী খ দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং উভয়ের মধ্যে ধরাধরি এবং ক্ষয় আঘাতপ্রাপ্ত হয়। ক আঘাত করার অভিযুক্ত হয়, সে দাবি করে সে খ তাকে প্রথম আঘাত করে এবং সে আত্মরক্ষাতে এরূপ আচরণ করেছে। যেহেতু এটা আত্মরক্ষাতে এরূপ আচরণ করেছে, তাহলে সাক্ষ্য আইনে 105 ধারা অনুযায়ী সাধারণ ব্যতিক্রম প্রমাণ করার বিষয় রয়েছে, ওখানে সে 105 ধারা অনুযায়ী এটা প্রমাণ করতে হবে। ক চুরির দায়ে খকে অভিযুক্ত করে মামলা করায়। ক আদালতে বিশ্বাস করাতে চায় যে খ চুরির কথা গয়ের নিকটে স্বীকার করেছে। খ আদালতকে বিশ্বাস করতে চায় যে সংশ্লিষ্ট সময় সে অনার্থে ছিল। এই ক্ষেত্রে প্রমাণের দায় ব্যাখ্যা করুন। আমরা জানি যে প্লি অফ আলিবাই, যেটাকে বলা হয় 103 ধারাতে আছে এবং 11 ধারাতে আছে। যদি কাউকে যদি কোনো অপরাধে অভিযুক্ত করা হয় এবং সে যদি সেটা অস্বীকার করে এবং সে যদি বলে যে আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত না বা আমি অমুক জায়গায় যেদিন এই অপরাধটা সংঘটিত হয়েছে সেদিন আমি ছিলাম না, তাহলে তাকে এটা প্রমাণ করতে হবে। সেটা 103, সেটা প্লি অফ আলিবাই, অর্থাৎ অনার্থে থাকার অজুহাত যেটা আছে সেটা হচ্ছে 111 ধারা এবং 103 ধারার মধ্যে সেই বিষয়টা উল্লেখ করা আছে এবং সেই অনুযায়ী এটাকে
দায় নিরূপণ করতে হবে। পর্যাপ্ত কারণ ধারণাটি বিশ্লেষণ করুন। আমরা জানি যে পর্যাপ্ত কারণ ধারণাটি হচ্ছে যে তামাদি আইনের 5 ধারাতে বলা আছে, যদি হাইকোর্টের বা উচ্চ আদালতের রায়, অর্থাৎ হাইকোর্ট বিভাগের রায় যদি কেউ যদি প্রথা বা রীতিনীতি যদি বুঝতে না পারে বা যদি কোনো বিভ্রান্ত সৃষ্টি হয়, তাহলে যে কারণে তামাদি মেয়াদ সে বুঝবে না, সেটা পর্যাপ্ত কারণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সেটা তামাদি আইনের 5 ধারাতে এই বিষয়টা বলা আছে। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন 1908 কতটুকু কার্যকর হবে? তামাদি আইন 1908-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ আলোচনা করুন। আমরা জানি যে 29-2 ধারা অনুযায়ী বিশেষ আইনের বিষয়ে বলা আছে। এখানে 3টে ক্ষেত্রে, বিশেষ করে 3টে ক্ষেত্রে, যেমন বিবাহ বিচ্ছেদ আইন, তারপর বিবাহ বিচ্ছেদ আইন, তারপর বিশেষ আইন, এবং এই ধারাগুলোতে 4 তামাদি আইনের 4 ধারা এবং 9 থেকে 18 ধারা এবং 22 ধারা যতটুকু বিশেষ আইনে গ্রহণযোগ্য ঠিক ততটুকুই এখানে প্রয়োগ করা যাবে। সেটা আছে 29-2 ধারা অনুযায়ী, অর্থাৎ বিশেষ আইন যতটুকু প্রয়োজন 4 তামাদি আইনের 4 এবং 9 থেকে 18 ধারা এবং 22 ধারা ততটুকুই প্রয়োগ করা যাবে। সরল বিশ্বাসে এক ইখতিয়ার বহির্ভূত কোনো আদালতে মামলা দায়ের করলে উক্ত মামলা ব্যয়িত সময়কাল মামলার তামাদির সময় গণনা হতে বাদ দেওয়া সংক্রান্ত তামাদি আইনের বিধানাবলী আলোচনা করুন। আমরা জানি যে সরল বিশ্বাসে যদি কোনো ইখতিয়ারবিহীন আদালতে মামলা করে সেটা হলো 14 ধারা। এই 14 ধারা অনুযায়ী এই সময়টা বাদ দেওয়া যাবে। অর্থাৎ যদি কেউ সরল বিশ্বাসে যে কোর্টে মামলা নেওয়ার ইখতিয়ার নাই বা যে কোর্টে মামলার সমাধান দেওয়ার সুযোগ নেই, সেই কোর্টে যদি সে যদি মামলা করে এবং সেই কোর্টে মামলা করার কারণে যদি মামলাটা তার তামাদি হয়ে যায়, তো সেক্ষেত্রে ওই যে কোর্টে মামলা করছে সেই কোর্টের সময়গুলো বাদ হয়ে যাবে এবং সে ওই মামলাটা কখনো তামাদি হবে না। সেটা হলো 14 ধারা অনুযায়ী। তো তামাদি আইনের 6 ও 7 ধারায় বর্ণিত আইনগত অক্ষমতা নীতিসমূহ ব্যাখ্যা করুন। তামাদি আইনের 6 ও 7 ধারা, 6 ধারায় বলা আছে লিগ্যাল ডিসেবিলিটি, যেটাকে নাউজিবিল্লা বলা, অর্থাৎ নাবালক, তারপর হচ্ছে জড়বুদ্ধি, তারপর হচ্ছে যে পাগল, উন্মাদ, অর্থাৎ নাবালক, উন্মাদ এবং জড়বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে এই ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অর্থাৎ দেশের প্রচলিত আইন অনুযায়ী শিশুদের অধিকার যাতে কেউ নষ্ট করতে না পারে, সেই জন্য শিশু প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হয়। এবং এটা হচ্ছে 6 ধারা, মানে বৈধ অপারগতা, অর্থাৎ লিগ্যাল ডিসেবিলিটি। এবং 7 ধারায় বলা আছে যে বৈধ অপারগতা যারা থাকবে তাদের হলো প্রতিনিধি। 7 ধারা হচ্ছে প্রতিনিধি এবং 8 ধারা হচ্ছে বিশেষ ব্যতিক্রম, অর্থাৎ তামাদির সময় গণনা নাবালক জড়বুদ্ধি এবং পাগলদের জন্য, উন্মাদদের জন্য বিশেষ সময়ে প্রযোজ্য হবে না। সেটা হচ্ছে যে আপনি একটা চুক্তি প্রবলের মামলা হলো, কিন্তু মামলা হওয়ার পরে দেখা গেল যে আপনার নাবালক বা উন্মাদ বা পাগল হয়ে গেলেন, আপনি পাগল হয়ে গেছেন, তখন ওই পাগলতা 8 ধারা অনুযায়ী ওখানে কাজ হবে না। তারপর হচ্ছে 9 ধারা সময়ের অবিরাম চলন। এই সময়ের অবিরাম চলনের মধ্যে বলা আছে যে যদি একবার তামাদি গণনা শুরু হয় তো সেটা কোনো কিছু দ্বারা আর ওটা প্রতিহত করা যাবে না। অর্থাৎ মামলা চলতে থাকবে এবং মামলার সঠিকভাবে জবাব বা উপস্থিত না থাকলে সে মামলাটা কী হয়ে যাবে, তখন মামলাটা খারিজ হয়ে যাবে বা বিবাদী পক্ষের রায় হয়ে যাবে। তো সেই সম্পর্কে এখানে বলা আছে। আর ব্যতিক্রম হচ্ছে 8 ধারা। আর তামাদি মেয়াদ একবার আরম্ভ হলে পরবর্তী অক্ষমতা দ্বারা মামলা করার অধিকার বন্ধ হয় না, সেটা হচ্ছে 9 ধারা অনুযায়ী। তো নাবালক থাকাকালীন সময়ে কয়ের মামলা করার অধিকার জন্মে, সাবালক হওয়ার আগে মারা যায় এবং উক্ত অধিকার তার নাবালক ছেলে ক্ষয়ের নিকটে বতরায়। ক্ষয়ের বিরুদ্ধে তামাদি মেয়াদ কখন থেকে শুরু হবে আলোচনা করুন। তাহলে আমরা জানি যে 6 ধারা অনুযায়ী লিগ্যাল ডিসেবিলিটি যদি সমাপ্ত হয়ে যায় তাহলে সেটা তাহলে লিগ্যাল ডিসেবিলিটি শেষ হওয়ার পরে, অর্থাৎ 142 ধারা অনুযায়ী যদি লিগ্যাল ডিসেবিলিটি 3 বছর সময় পাবে, 3 বছরের মধ্যে সে যদি মামলা না করে তাহলে তার মামলাটা কি তামাদি হয়ে যাবে। অর্থাৎ কোনো লোক যদি ডিসেবিলিটির মধ্যে ভোগে, বৈধ অপারগতার মধ্যে যদি ভোগে, এই বৈধ অপারগতা অবসানের পর 3 বছর সময় দেওয়া হবে। 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী আলোচনা করা। আমরা জানি যে বাংলাদেশ বার কাউন্সিলের গঠন এটা আছে 5 আদেশে এবং কার্যাবলী আছে 10 অনুচ্ছেদে। তো বাংলাদেশ বার কাউন্সিলের গঠন ও বিবিধ কর্মকাণ্ডের উপর আলোকপাত করে। বাংলাদেশ বার কাউন্সিল গঠন মূলত হয় যে যারা আইনজীবী হবে তাদের পরীক্ষা নেওয়ার জন্য, তাদের সার্টিফিকেট সংরক্ষণের জন্য, পাশাপাশি তাদের ব্যবহার, আচরণ সেগুলো পেশাগত দায়বদ্ধতা, যাতে তারা যেন পেশাগত দায়বদ্ধতা যেন অস্বীকার করতে না পারে বা পেশাগত দায়বদ্ধতা যেন
বরখেলাপ না করতে পারে, সেই বিষয়গুলো বার কাউন্সিল তৈরি করে এবং সেই সাথে যেগুলো আইনজীবী আছে তাদের ফান্ডের ব্যবস্থা করা, সেই ফান্ডের যেন সঠিক ব্যবহার হয় সেগুলো ব্যবস্থা করা। তারপরে অ্যাডহক কমিটি তৈরি করা, তারপরে বিভিন্ন কমিটি তৈরি করা। যেমন বিভিন্ন কমিটি বলতে যে হাউস রিলিফ, যেমন তিনটা বাংলাদেশ বার কাউন্সিলের তিনটা কমিটি আছে। মেইন কমিটি সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ কমিটি, ফাইন্যান্স কমিটি এবং আইন শিক্ষা কমিটি। অর্থাৎ এক্সিকিউটিভ নির্বাহী কমিটি সেটা 5 সদস্য বিশিষ্ট, যারা 7টা অর্থাৎ 60টি অঞ্চলে যারা বিভক্ত হয়ে ভোটে নির্বাচিত 14 জন নির্বাচিত সদস্য এই কমিটিগুলো গঠন করতে পারে। এবং শুধু একমাত্র ব্যতিক্রম হচ্ছে যে আইন শিক্ষা কমিটি যেটা আছে সেটা হচ্ছে 9 সদস্য বিশিষ্ট। সেটা 5 জন নির্বাচিত সদস্যের মধ্যে, বাংলাদেশ বার কাউন্সিলের 5 জন নির্বাচিত সদস্যের মধ্যে 5 জন এবং 2 জন যারা বিভিন্ন আইন বিশ্ববিদ্যালয় বা কলেজে শিক্ষক হিসেবে কর্মরত তাদের থেকে 2 জন এবং আর 2 জন নেওয়া হয় যে অন্য মানে বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবীতে যারা তালিকাভুক্ত তাদের মধ্যে থেকে 2 জন নেওয়া হয়। এটা হচ্ছে টোটাল 9 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এবং এটা হচ্ছে বাংলাদেশ এগুলো তৈরি করে বাংলাদেশের যে বিধি প্রণয়ন বা আদেশগুলো রয়েছে সেগুলো যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেগুলো এইখানে পরিচালিত হয়। পাশাপাশি ল অ্যান্ড পাবলিক রিলিফ কমিটি, তারপর হাউস কমিটি, বিভিন্ন কমিটি গঠন করা হয় যে কমিটিগুলোর মধ্যে দিয়েই এই বাংলাদেশ বার কাউন্সিল তার কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। পাশাপাশি আরেকটা বিষয় এখানে রয়েছে, সেটা হচ্ছে যে একজন অ্যাডভোকেট কোর্ট বিরতিকালে একজন বিচারকের খাস কামরা প্রবেশ করেন এবং অপর অনুসূচিতে একটি মামলা মুলতবি আদেশপ্রাপ্ত হয়। তার মানে একজন বিচারকের খাস কামরা অর্থাৎ ব্যক্তিগত যোগাযোগ রাখা যাবে না, সেটা বলা আছে। দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটির 4টে অধ্যায় আছে। সেটা হচ্ছে যে প্রথম অধ্যায় হচ্ছে যে আইনজীবীর সম্পর্ক, আইনজীবীর সাথে মক্কেলের সম্পর্ক এবং দায়িত্ব বা কর্তব্য, এবং আইনজীবীর সাথে আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য। এবং 4 নম্বর চতুর্থ অধ্যায় বলা আছে আইনজীবীর প্রতি আইনজীবীর প্রতি জনগণের দায়িত্ব কর্তব্য সমূহ। এখানে 42টা বিধি আছে এবং এই 42টা বিধি 3 নম্বর বিধিতে বলা আছে যে ব্যক্তিগত সম্পর্ক অর্থাৎ বিচারকের সাথে কখনো ব্যক্তিগত সম্পর্ক রাখা যাবে না, সেটা 6 বিধিতে অর্থাৎ 3য় অধ্যায়ের অর্থাৎ আইনজীবী হয়ে আদালতের প্রতি দায়িত্ব কর্তব্যের অধ্যায়ে 4 নম্বরে বলা আছে যে একজন আইনজীবী হিসেবে বিচারকের সাথে দায়িত্ব কর্তব্যের সম্পর্ক রাখা যাবে না, সেটা বলা আছে এই 3য় অধ্যায়ের 4 নম্বর বিধিতে। তো পেশাগত আচরণবিধি ও নিয়ম বর্তিতা কখন এবং কীভাবে আইনে সন্নিবেশিত হয়। তো পেশাগত আচরণবিধি এবং নিয়ম বর্তিতা এই বিষয়টা হচ্ছে যে এটা মূলত 43 যেটা আদেশ রয়েছে ওই 43 আদেশটা বাতিল করে 40 নম্বর আদেশ যেটা বলবৎ আছে সেখানে ওই সময় এটা হলো পেশাগত আচরণবিধি ও নিয়ম বর্তিতা ওই সময় এটা সংযোজিত হয়। অর্থাৎ 43 আদেশে যেটা ছিল সেটা হলো পাকিস্তান আমলে যে পেশাগত এবং নিয়ম বর্তিতা বিষয়ে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো ওটা বাতিল করে পরে বাংলাদেশ 1971 সালের পরে 26শে মার্চের পরে যে বাংলাদেশে যে বার কাউন্সিল হয় 1972 সালে সেখানে 40 আদেশটা পুনঃস্থাপন করা হয় এবং এখানে কি করা যাবে এবং কি করা যাবে না সেই বিষয়গুলো এখানে বলা আছে। তো একজন অ্যাডভোকেট যিনি অগ্রণী ব্যাংক প্যানেল লয়ার হিসেবে তাদের মামলা দায়ের ও পরিচালনা করতেন 2 লাখ টাকা আদায়ের একটি মোকদ্দমা ব্যাংকের পক্ষে ডিগ্রি হয়। তার মানে এখানে বলা আছে যে ওই ব্যাংকের ডিগ্রি হয় এবং ওই ডিগ্রিটা সে আইনজীবী হিসেবে সে কী করে ওই ডিগ্রিটা টাকাটা সে নিজে আত্মসাৎ করেন। এটা করা যাবে না, কী জন্য? এটা হচ্ছে দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটি 4টে অধ্যায়ের মধ্যে 2য় অধ্যায় বলা আছে যে আইনজীবীদের প্রতি মক্কেলের দায়িত্ব কর্তব্য। অর্থাৎ মক্কেলের প্রতি আইনজীবীর দায়িত্ব কর্তব্য যে অধ্যায় আছে সেই অধ্যায়ের মধ্যে 3 নম্বরে বলা আছে 2 নম্বরে বলা আছে যে গোপনীয়তা প্রকাশ। অর্থাৎ 2 নম্বর বলা আছে যে কোনো মক্কেলের গোপনীয় বিষয় প্রকাশ করা যাবে না এবং বিরোধীও কোনো গোপন বিষয় 3 নম্বর বলা আছে বিরোধীও কোনো গোপন বিষয় প্রকাশ করা যাবে না। 5 নম্বর বলা আছে যে মক্কেলের সম্পত্তি ক্রয় করা যাবে না। তো এই ধরনের মামলার মধ্যে অর্থাৎ দি ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুইটির
দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই বিষয়টা পড়বে এবং দ্বিতীয় অধ্যায় অনুযায়ী এই বিষয়টা সেটা কী হবে, এই বিষয়টা তখন সংযুক্ত হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কখন দেওয়ানি আদালত মোকদ্দমা একতরফা নিষ্পত্তিতে অগ্রসর হয়। আমরা জানি যে নয় আদেশের 9 বিধি অনুযায়ী বা 9 আদেশের 13 বিধি অনুযায়ী যদি মোকদ্দমায় যদি বাদী উপস্থিত থাকে এবং বিবাদী অনুপস্থিত থাকে তখন মামলাটা একতরফা হয়। আর যদি দেখা যায় যে বাদী অনুপস্থিত বিবাদী উপস্থিত তাহলে মামলাটা খারিজ হয়ে যায়। এটা হলো 9 আদেশের 6 বিধি মতে, অর্থাৎ সমন যথাযথ জারি করা হয়েছে তাহলে যদি বিবাদী যদি উপস্থিত না থাকে তাহলে সেক্ষেত্রে কী হয়, মামলাটা তখন একতরফা হয়। অর্থাৎ 9 আদেশের 6 বিধি অনুযায়ী শুধুমাত্র বাদী হাজির হলে সেক্ষেত্রে পদ্ধতি 6-1 এ বিধি অনুযায়ী যখন সমন যথারীতি জারি হয়ে থাকে বিবাদী অনুপস্থিত থাকে তখন একতরফা নিষ্পত্তি হয়। অর্থাৎ যদি বাদী উপস্থিত থাকে তাহলে বিবাদী অনুপস্থিত থাকে তাহলে মামলা একতরফা নিষ্পত্তি হয় এবং বিবাদী উপস্থিত বাদী অনুপস্থিত তখন মামলা খারিজ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে প্রতিকার হচ্ছে যে 9 আদেশের 9 বিধি অনুযায়ী এখানে হচ্ছে যে সে আবেদন করতে হবে বাদীকে এবং বাদী 30 দিনের মধ্যে আবেদন করবে এবং আবেদন করলে যদি আবেদন করে তাহলে আবেদন যদি মঞ্জুর হয় তাহলে বাদীর মামলা আবার পুনরায় চলবে। আর এটা সরাসরি সহজ একটা বুদ্ধি হচ্ছে যে 1000 টাকা খরচা দিয়ে 9 ক অর্থাৎ 9 এ অনুযায়ী সরাসরি মোকদ্দমা খারিজের আবেদন করলে তাহলে সেটা আবার পুনর্জীবিত হবে, সেটা বাদীর পক্ষে। আর যদি বিবাদী হয় তো বিবাদী 9 আদেশের 13 অনুযায়ী আবেদন করবে এবং আবেদন করার পরে যদি মনে হয় যে এই মামলাটা আবেদন করবে, আবেদন গ্রহণ করলে মামলা পুনরায় চলবে। আর 3000 টাকা দিয়ে বিবাদী সরাসরি 13 এ অনুযায়ী সরাসরি মামলাটা পুনর্জীবিত করতে পারবে এবং পুনরায় চালু করতে পারবে। তো 3000 টাকা খরচা টাকা দিতে হবে। তাহলে কে একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে? একতরফা ডিগ্রি বাতিলের জন্য আবেদন করতে পারে বিবাদী। কারণ যেহেতু এখানে একটা বিষয় আছে, বিবাদী যেহেতু মামলায় উপস্থিত হতে পারে না, যার জন্য একতরফা হয়েছে। এই একতরফা হওয়ার কারণে সে এই মামলাটা একতরফা বাতিলের জন্য আবেদন করবে, সেটা হচ্ছে 9 আদেশের 13 বিধি অনুযায়ী এবং সরাসরি মামলা বাতিলের আবেদন করবে সেটা 9 আদেশের 13 এ বিধি অনুযায়ী। কখন আদালত একতরফা ডিগ্রি বাতিল করতে পারে? তাহলে মানে যদি সে 9 আদেশের 13 বিধি অনুযায়ী একতরফা ডিগ্রি বাতিল করতে পারে, পাশাপাশি যদি সে 3000 টাকা খরচা দেয় তাহলে 9 আদেশের 13 এ বিধি অনুযায়ী সরাসরি এটা বাতিল করতে পারে। ফরিদপুর সহকারী আদালতে ক্ষয়ের বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখে উপস্থিত থাকে, কিন্তু এর অনুপস্থিত থাকার কারণে মোকদ্দমাটা খারিজ হয়। কিন্তু খারিজের আদেশ রদ রোধের জন্য কী পদক্ষেপ গ্রহণ করতে পারে? সেটা হচ্ছে ওই যে প্রথমে বললাম যে 9 আদেশের 4 বিধি মতে নতুন করে মামলা করতে পারবে, আবার 9 আদেশের 9 বিধি অনুযায়ী মামলা খারিজের দরখাস্ত করতে পারবে এবং এটা হলো 30 দিনের মধ্যে এবং এটা 163 অনুচ্ছেদ অনুযায়ী 30 দিনের মধ্যে তাকে আবেদন করতে হবে। আবার যদি সে সরাসরি এই মামলাটা খারিজের আবেদন করে তাহলে 9 আদেশের 9 এ বিধি অনুযায়ী। দেওয়ানি কার্যবিধি 1908 এর 51 ধারা মতে ডিগ্রি জারির উপায়সমূহ বর্ণনা করুন। তো 9 আদেশের 51-13 বিধি অনুযায়ী ডিগ্রি জারির উপায়সমূহ বর্ণনা হচ্ছে যে 3টা উপায় আছে। সেটা হচ্ছে যে অর্পণের দ্বারা, মানে অর্থাৎ ডিগ্রি জারি করতে পারে কোনো অর্পণ বা দখল গ্রহণ করে ডিগ্রি জারি করতে পারে, বা যে সম্পত্তিটার বিষয়ে ডিগ্রি জারি করবে সেটা ক্রয় করে বা বিক্রয় করে ডিগ্রি জারি করতে পারে, আবার রিসিভার নিয়োগ করে বা অন্য কোনো পন্থায় ডিগ্রি জারি করতে পারে। মানে 51 ধারাতে 3টে ডিগ্রি জারির বিষয় বলা আছে। সেটা হচ্ছে যে দখল গ্রহণ ও অর্পণ করে, ক্রয় করে এবং বিক্রয় করে, আর হচ্ছে রিসিভার নিয়োগ করে বা অন্য যে কোনো পদ্ধতিতে এটা করতে পারে। একটি দেওয়ানি আদালত মামলায় ক্ষয়ের মধ্যে দখল উদ্ধারের ডিগ্রি পান। আদালত উক্ত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কে দখল প্রদান করেননি। সঙ্গত কারণে ক্ষয়ের মধ্যে ডিগ্রি জারি মামলা করেন। আদালত নাজির ক্ষয়ের সম্পত্তির পরিবর্তে গয়ের মালিকানাধীন সম্পত্তি দখল কে বুঝিয়ে দেয় এবং আদালত উক্ত জারির মামলা কয়ের অনুকূলে নিষ্পত্তি করেন। আদালতের উক্ত আদেশ সংক্ষুব্ধ হন। এর উক্ত জমির দখল ফেরত পাওয়ার কোনো সুযোগ আছে কি, সংক্ষেপে আলোচনা করুন। আমরা জানি যে 21 আদেশের 100 বিধিতে বলা আছে যে আপনার জমি মানে আদালত একজনের জমি বুঝি না দিয়ে অন্য একজনের জমি বুঝে দিচ্ছে, তাহলে এটা এই 21 আদেশের 100 বিধি অনুযায়ী
যদি কোনো সম্পত্তি আপনার যদি বেদখল হয়ে যায় বা যদি কেউ ক্রোক করে বা যদি আপনার আদালত থেকে যদি ক্রোক করে, তাহলে আপনি 100 বিধি অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। 101 বিধি অনুযায়ী সেটা হচ্ছে যে আপনাকে আদালত সময় দিবে সাক্ষ্য প্রমাণ হাজির করে জমিটা যে আপনার জমিটা যে নাজির অর্থাৎ আদালত কর্তৃক যে অন্যকে দেওয়া হয়েছে এটা প্রমাণ করলে তখন আদালত বিবেচনা করে আপনাকে 21 আদেশের 100 এবং 101 বিধি অনুযায়ী আপনাকে সেই জমির দখল বুঝে দেবে, অর্থাৎ আপনার জমিটা যাতে বেদখল না হয়। তো একজন আইনজীবী তার মক্কেল একজন হিন্দু বিধবা ক্ষয়ের পাওনাদারকে প্রতারণা করার উদ্দেশ্যে সম্পত্তি তার বড় হস্তান্তরের নিমিত্তে প্ররোচিত করে। এই ক্ষেত্রে ক্ষয়ের আইনগত দায় আলোচনা করুন এবং আইনের সুনির্দিষ্ট বিধান উল্লেখ করুন। আমরা জানি যে পঞ্জি ধারাতে কোনো চুক্তি বাতিলের একটা ধারা রয়েছে। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঞ্জি ধারাতে বলা আছে যে কোনো চুক্তি বা দলিল বাতিলের মামলা, তো চুক্তি বাতিলের মামলা করতে হলে সেটা পঞ্জি ধারা অনুযায়ী করতে হবে। যেখানে যে চুক্তিটার মধ্যে কোনো প্রতারণা বা অবৈধ আশ্রয় নেওয়া হয় বা কোনো ফাঁকিবাজির আশ্রয় নেওয়া হয়, সেটা পঞ্জি ধারা অনুযায়ী সেই চুক্তিটা বাতিলের জন্য আদালতে আবেদন করলে সেটা আদালত বিবেচনামূলক ক্ষমতা সেটা প্রদান করতে পারে। নিজাম জামালের নাম জাল করে অন্য ব্যক্তি জামাল পরিচয় রেজিস্ট্রেশন অফিসারের কাছে হাজির করে জামালার 1 খণ্ড জমি বাবদ দলিল করে রাখে। জামাল এই জাল দলিলের বিষয়ে পরে জানতে পারে। তাহলে আমরা জানি যে 39 ধারা অনুযায়ী দলিল বাতিল করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী দলিল বাতিলে মামলা করা যায়। আর হচ্ছে তামাদি আইনের 18 ধারাতে বলা আছে যে প্রতারণার বিষয়ে প্রথম যেদিন জানতে পারবে সেদিন থেকে 3 বছরের মধ্যে তাকে মামলা দায়ের করতে হবে। আর যদি এটা চুক্তি হয় তাহলে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এবং সেই বিষয়টা তামাদি আইনের 18 ধারাতে বলা আছে যে যদি প্রতারণা বিষয়ে যিনি প্রথম দিন জানতে পারবে সেদিন থেকে তার মামলা তামাদির মেয়াদ শুরু হবে। পাশাপাশি প্রতারণা যে দলিলটা করছে সেই দলিলটা যদি প্রথম দিন সে উপস্থাপন করতে পারবে সেদিন থেকেই মামলা তামাদি শুরু হবে। তারপর আর একটা বিষয় বলা আছে 3 নম্বর, সেটা হচ্ছে যে দলিল যেদিন আদালতে উপস্থাপন করতে বা হাজির করতে বাধ্য করতে পারবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সেটা বলা আছে যে হচ্ছে তামাদি আইনের 142 অনুচ্ছেদ অনুযায়ী সেটা বলা আছে। আর কোনো আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব কী? আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898 এর 154 ধারায় আমলযোগ্য কেসের তদন্ত এবং 155 ধারায় বলা আছে আমল অযোগ্য কেসের তদন্ত। তাহলে আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ সেখানে পুলিশ এই মামলা তদন্ত করে থাকে আমলযোগ্য মামলার, এবং আমল অযোগ্য মামলার তদন্ত পুলিশ করে থাকে। সেটা যদি ম্যাজিস্ট্রেটের অনুমতি পায় তাহলে করতে পারে। এবং আমলযোগ্য মামলার তদন্তের ক্ষেত্রে অর্থাৎ আমল অযোগ্য মামলার সংবাদ এই যে বাংলাদেশ পুলিশ অর্থাৎ বিপি ফর্ম নম্বর 65 অনুযায়ী করা হয় এবং বাংলাদেশ পুলিশ বেঙ্গল অফ রেজুলেশন 1943 সালের আইন অনুযায়ী বিধি 243 অনুযায়ী এই বিষয়টা তারা আমলে নিয়ে এটাকে তদন্ত করার কার্যক্রম শুরু করে। এবং 156 ধারাতে বলা আছে যে কোনো মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশকে অবারিত অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে 156 ধারা অনুযায়ী। এখানে 3টে ক্ষমতা দেওয়া হয়েছে। এখানে আছে যে পুলিশ যখন তদন্ত করবে তাকে কোনো প্রশ্ন করা যাবে না এবং কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তারা তদন্ত করতে পারবে। এবং 190 ধারা অনুযায়ী যদি কোনো ম্যাজিস্ট্রেট যদি পুলিশকে তদন্ত ভার দেয় এবং স্বেচ্ছায় সে এই তদন্ত কার্য পরিচালনা করতে পারবে। অর্থাৎ এখানে পুলিশের ক্ষমতা হচ্ছে সীমাহীন এবং অবারিত। কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায় এবং কোন স্থানে মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে এবং এইভাবে সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কী? তাহলে 96 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি 1898 96 ধারায় বলা আছে যে তল্লাশি পরোয়ানা যখন জারি করা যায়, এটা 96 ধারা বলা আছে। আর 103 ধারাতে বলা আছে যে সাক্ষীদের উপস্থিত তল্লাশি চালনা, অর্থাৎ কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবে, সেটা বলা আছে 103 ধারা অনুযায়ী। এখানে কোনো স্থানে মুদ্রা স্ট্যাম্প জাল করা যন্ত্রপাতি যেই থাকুক না কেন সাক্ষীদের উপস্থিতিতে তারা কী করতে পারবে, সেটাকে তল্লাশি পরিচালনা করতে পারবে। পুলিশ ক্রয় এবং ক্ষয়ের বিরুদ্ধে দায়রা আদালতে বিচার্য অপরাধের তদন্ত প্রতিবেদন দাখিল করে। তাহলে দায়রা আদালত বিচার করে রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন এবং জানান যে পূর্বে তদন্ত সঠিক হয়নি।
আইনের সংশ্লিষ্ট বিধানের উল্লেখপূর্বক আবেদনটির উপর সাব্যস্ত সিদ্ধান্ত সংক্রান্ত আলোচনা করুন। আমরা জানি যে কোনো তদন্ত যদি কোনো সন্দেহ থাকে তাহলে 173-এর 3-এর ধারা অনুযায়ী অধিকতর তদন্তের জন্য যে আদালতে মামলা চলমান থাকবে সেই আদালতে আবেদন করা যায়, পাশাপাশি দায়রা আদালতে আবেদন করা যায় অধিকতর তদন্তের জন্য। অর্থাৎ আমরা যদি মনে হয় যে এই মামলাটা পরিপূর্ণ হয় নাই বা এই মামলাটা আপনার সন্দেহ হচ্ছে বা এই তদন্তটা সঠিক হয় নাই, তাহলে আপনি সেই বিষয়টা আলোচনা করতে পারেন এবং 173-এর 3B অনুযায়ী অধিকতর তদন্তের জন্য আপনি আবেদন করতে পারেন। দায়রা আদালত শ্রেণীবিভাগ এবং এদের দণ্ড প্রদানের ক্ষমতা আলোচনা করুন। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 6 ধারায় দায়রা আদালতের শ্রেণীবিভাগ রয়েছে। এখানে তার 6-এর 1 ধারাতে বলা আছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ব্যতীত 3 ধরনের দায়রা আদালত থাকবে। সেটা হচ্ছে যে দায়রা আদালত, অতিরিক্ত দায়রা আদালত এবং যুগ্ম দায়রা আদালত। আর হচ্ছে 6-এর 2 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আদালত থাকবে 2 প্রকার, সেটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর 6-এর 3 ধারা অনুযায়ী 4 শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে, সেটা হচ্ছে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত। আর ফৌজদারি আদালতের দায়রা আদালতের শ্রেণীবিভাগ এবং দণ্ড দেওয়া হয় 31 ধারা অনুযায়ী, যে দায়রা আদালত যে কোনো দণ্ড প্রদান করতে পারে। আর 31-এর 3 ধারায় বলা আছে যদি যুগ্ম দায়রা আদালত বা যুগ্ম দায়রা জজ যদি এক প্রকার যুগ্ম দায়রা জজ, সেই জন্যে 31-এর 3 উপধারাতে বলা আছে যে 10 বছরের নিচের কারাদণ্ড যুগ্ম দায়রা জজ দিতে পারে। 10 বছর উপরে গেলে সেটা তখন দায়রা আদালতের কাছে অর্পণ হবে বা দায়রা আদালত সেই দণ্ডটা দিতে পারবে। তাহলে যে কোনো, অর্থাৎ 31 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি 1898-এর 31 ধারা অনুযায়ী যে কোনো দণ্ড 31 ধারা অনুযায়ী দায়রা আদালত প্রয়োগ করতে পারে এবং 31-এর 3 ধারা অনুযায়ী যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচে যেগুলো দণ্ড হবে সেগুলো দণ্ড প্রদান করতে পারে। আর ফৌজদারি কার্যবিধি 1898-এর বিধান অনুযায়ী দায়রা আদালত কর্তৃক অনুসৃত পদ্ধতি বর্ণনা করুন। মানে দায়রা আদালত অনুসৃত পদ্ধতি অর্থাৎ বিচার পদ্ধতি যে বিষয়টা বলা আছে এখানে সেটা বলা আছে। এখানে বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898-এর 265A থেকে 265L ধারাতে এই বিষয়টা আলোচনা করা আছে। এখানে বলা আছে যে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে। তারপর বিতে বলা আছে যে সরকারি পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে। এই বিষয়গুলো এখানে আলোকপাত করা আছে। সেটা হচ্ছে যে এখানে বলা আছে 265 বলা আছে যে পাবলিক প্রসিকিউটর অর্থাৎ পিপি মামলা পরিচালনা করবে। আর 265 বলা আছে অভিযোগকারীর পক্ষে বক্তব্য শুরু। 265 বলা আছে যে অব্যাহতি। 265 বলা আছে চার্জ গঠন। 265 বলা আছে দোষ স্বীকারের পর দণ্ড। 265 বলা আছে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ। 265 বলা আছে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। 265 বলা আছে খালাস। আর 265 বলা আছে আসামি সাক্ষ্য গ্রহণ। 265 বলা আছে যুক্তিতর্ক। 265 বলা আছে খালাস বা রায়। 265 বলা আছে পূর্ব প্রতিদণ্ডাদেশ। তার মানে দায়রা আদালত যে অনুসৃত অর্থাৎ বিচার প্রক্রিয়া যে অনুসৃত পদ্ধতিগুলো আছে সেটা হচ্ছে 265 থেকে 265L পর্যন্ত। ফৌজদারি কার্যবিধি 1898 বিধান অনুযায়ী দায়রা আদালত কর্তৃক অনুসৃত পদ্ধতি আলোচনা করলাম। দণ্ডবিধি 299-300 ধারা সংজ্ঞায়িত অপরাধগুলোর পার্থক্য আলোচনা করুন। তো 299 ধারা বলা আছে কালপেবল হোমোসাইড বা অপরাধজনক নরহত্যা এবং 300 ধারা বলা আছে খুন। তাহলে 299 ধারা অপরাধজনক নরহত্যার 3টা ব্যাখ্যা আছে এবং 5টা উপাদান আছে। তো 3টে ব্যাখ্যা এবং 5টা উপাদান। এখানে 1 নম্বর ব্যাখ্যায় বলা আছে যে যদি উত্তেজনা বা গুরুতর পরিস্থিতিতে বা গুরুতর পরিস্থিতিতে যদি এরকম কোনো অপরাধ ঘটে সেটা অর্থাৎ উত্তেজনামূলক পরিস্থিতি যদি এরকম কোনো অপরাধ সংঘটিত হয় সেটা অপরাধজনক নরহত্যা হবে। একে 3টে ব্যাখ্যা এবং 5টা উপাদান আছে। আর খুনে 300 ধারায় খুন আছে। খুনের উপাদান ব্যতিক্রম আছে 5টা এবং সেখানে 4টে শর্ত আছে খুনের, মানে পূর্ব উদ্দেশ্য থাকা লাগবে। তারপর আবার এইরকম 4টে উদ্দেশ্য আছে এবং এই ব্যতিক্রমগুলোর মধ্যে আছে যে কোনটা খুন হবে এবং কোনটা খুন হবে না। তা সেখানে বলা আছে যে 300 ধারায় এইরকম বিষয়। আর বলা আছে যে 303 ধারা যাবজ্জীবন ব্যক্তি কর্তৃক খুন। আর 307 ধারায় বলা আছে যে খুনের প্রচেষ্টা। আর 310 ধারায় বলা আছে ঠক এবং 311 ধারা বলা আছে শাস্তি। 311 ধারায় শাস্তি বলা আছে এবং 304 ধারাতে অপরাধজনক নরহত্যার শাস্তি দেওয়া বিষয় বলা আছে। এখানে বলা আছে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বনিম্ন 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পাশাপাশি 304-এর এতে বলা আছে যে অবহেলা অর্থাৎ ডাক্তাররা যে মৃত্যু ঘটায়, অবহেলায় যে মৃত্যু ঘটানো হয় সেটা হলো 304-এর ধারা অনুযায়ী। যদি অবহেলায় যদি কারো যদি মৃত্যু ঘটায় তাহলে 5 বছর পর্যন্ত জেল হবে। আর 304-এর বিতে বলা আছে যে বেপরোয়াভাবে গাড়ি চালানো
যদি ব্যাপকভাবে গাড়ি চালানোর কারণে যদি কাউকে হত্যা করে, তাহলে সেইটা 3 বছর পর্যন্ত সর্বোচ্চ জেল হতে পারে। আর গ নামক একজন ম্যাজিস্ট্রেট সামনে গ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। গ বলে যে কয়ের সাক্ষ্যের একটি শব্দ সে বিশ্বাস করে না এবং ক স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদান করে। উক্ত বক্তব্যের দ্বারা ক হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং গকে হত্যা করে। ক কী ধরনের অপরাধ করেছে? এটা অবশ্যই খুন, কারণ বিষয়টা হলো যে সরকারি কর্মচারীকে যখন হত্যা করা হবে তখন সেটা খুন হিসেবে পরিগণিত হবে। অর্থাৎ এখানে উত্তেজনা বা আকস্মিক পরিচিত হওয়া বা স্বেচ্ছায় পরিচিত হয়, এগুলো কোনো কার্যকর হবে না। এখানে যদি সরকারি লোককে যদি কোনো খুন করে, তাহলে সেটা খুন হিসেবে আখ্যায়িত হবে। সেটা হলো 300 ধারার উদাহরণ ডি অনুযায়ী, অর্থাৎ 300 ধারার উদাহরণ ডিতে এই বিষয়ে বলা আছে। ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলক ক্ষয়ের সম্পত্তি ব্যতি রেখে তার পোশাক হতে টাকা ও রত্ন নিয়ে নেয়। এই কাজটি করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে। ক কি কোনো অপরাধ করেছে? কারণ সে উত্তর দিন। এখানে 390 ধারা দস্যুতার কথা বলা হয়েছে। এখানে যেহেতু কাউকে আটক করে রাখা অথবা কাউকে মৃত্যুর ভয় দেখে কোনো কিছু তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে দস্যুতার লক্ষণ, এটা হচ্ছে 390 ধারা অনুযায়ী। এবং 393 ধারা আছে যে দস্যুতার সংগঠনের শাস্তি। তো দস্যুতার সংগঠনের শাস্তি হলো যাবজ্জীবন এবং 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। আর ক, খ, গ এবং ঘ এবং ইহ একটি ডাকাতি সংগঠন করে। ডাকাতি চুরি হওয়ার দ্রব্যাদির মধ্যে ক্ষয়ের দখলের থেকে একটি মোবাইল ফোন সেট এবং চয়ের দখলে একটি স্বর্ণের গলার হার উদ্ধার হয়েছে। চ হারটি চুরি হওয়ার দ্রব্য জেনে তা ঘয়ের নিকট থেকে গ্রহণ করেছে। ক, খ, গ, ঘ এবং চ এই 6 জন আসামির বিরুদ্ধে পেনাল কোডে 395, 412 ধারা অভিযোগ গ্রহণ করা হয়েছে। আপনি কি সকল আসামির উভয় ধারার শাস্তি দিবেন? কারণ দর্শান। মানে যেহেতু চ এবং ক, খ, গ, এরা হলো ডাকাতি করছে, ডাকাতি করি এদের ডাকাতি আন্ডারে শাস্তি দেওয়া যাবে, এটা সমস্যা নেই। এটা হচ্ছে 300 ডাকাতির আন্ডারে 395 ধারা অনুযায়ী এরা শাস্তি পাবে। কিন্তু চ যেহেতু চোরাই মাল গ্রহণ করছে, চোরাই মাল গ্রহণ করার জন্য সে শাস্তি হচ্ছে 411 ধারা অনুযায়ী। অর্থাৎ এখানে 395 ধারায় চকে অভিযুক্ত করা যাবে না, সে বিষয়টা এখানে বলা আছে। আর 395 ধারার অধীনে 5 জনকে ডাকাতির শাস্তি দেওয়া যাবে। 412 ধারায় চকে শাস্তি দেওয়া যাবে না। চকে 411 ধারায় ডাকাতির মাধ্যমে, অর্থাৎ 412 ধারায় বলা আছে যে ডাকাতির মাধ্যমে অপহৃত মালামাল, সেটা বলা আছে 412 ধারায় অসাধুভাবে গ্রহণ শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ 411 ধারা অনুযায়ী তাকে শাস্তির আওতায় আনা যাবে। সে শাস্তি হলো 400, অর্থাৎ চোরাই মাল রাখার যে শাস্তি সেটা হলো 411 ধারা, সেটা হলো 3 বছর পর্যন্ত শাস্তি। কখন এবং কোন পরিস্থিতি দালিলিক সাক্ষ্য মৌখিক সাক্ষ্যকে বর্জন করে? এটা হচ্ছে 91 ধারা অনুযায়ী। 91 ধারায় বলা আছে যে কোনো দলিল, বিলি বন্টন বা উইল যদি চুক্তি আকারে হয় সেটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। আবার 92 ধারায় স্পষ্ট করে বলা আছে যে দলিলের বিষয়বস্তু প্রমাণ করার জন্য মৌখিক সাক্ষ্য গ্রহণ করা যাবে না। দুষ্কর্মের সহচর, এটা এর আগে আলোচনা করছি। দ্য রিটেন উইটনেস আর দ্য আইস অ্যান্ড আর ইয়ার্স অফ জাস্টিস, তার মানে মাস্ট বি ডিরেক্ট। অর্থাৎ 60 ধারায় বলা আছে যে নিজ কানে শুনেছে বা দেখেছে সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হতে পারে, অর্থাৎ প্রত্যক্ষ সাক্ষ্য। সেটা হচ্ছে যে সাক্ষ্য আইনের 60 ধারাতে আলোচনা করা আছে। একজন ব্যক্তি একটি শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ এই যে ঘটনাটি স্কুল বাজার সংঘটিত হয় এবং শিশুটিকে খেলনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাসে উঠানো হয়। অভিযুক্তর দ্বারা এই প্রকৃতির অপরাধ পূর্বে সংঘটিত হয়, সে সাজাপ্রাপ্ত হয়েছিল। অভিযুক্তের পরবর্তী দণ্ডাদেশ রাষ্ট্রপক্ষ বর্তমান মামলা সাক্ষ্য হিসেবে উপস্থাপন করতে পারবে কি? অবশ্যই পারবে, কারণ 55-তে বলা আছে যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন, অর্থাৎ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসনের বিষয়ে বলা আছে 55-3 ধারাতে বলা আছে যে কেউ যদি তার চরিত্রের কারণে পূর্বে দণ্ডে যদি দণ্ডিত হয়, মানে 155 ধারায় বলা আছে, 55 ধারায় বলা আছে যে, মানে 154 ধারায় বলা আছে যে বৈরী সাক্ষ্য, হোস্টেল উইটনেস যেটাকে বলে। আর 155-3 ধারাতে বলা আছে যে কেউ যদি পূর্বে কোনো দণ্ড পেয়ে থাকে এবং সেই অপরাধ যদি সে আবার করে, তাহলে 155-3 ধারা অনুযায়ী পূর্বদণ্ড অনুযায়ী তাকে আবার শাস্তি দেওয়া যাবে। এবং 54-2 ধারাতে বলা আছে, অর্থাৎ 54 ধারা বলা আছে চরিত্র সম্পর্কে। তো চরিত্র সম্পর্কে সাক্ষ্য আইনে 54 ধারাতে বলা আছে চরিত্র সম্পর্কে, এবং 54-2 ধারাতে বলা আছে যে খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। অর্থাৎ 54-2 ধারাতে বলা আছে যে পূর্বে যদি খারাপ চরিত্রের কারণে যদি তার শাস্তি হয়ে থাকে, তাহলে 54 সাক্ষ্য আইনের 54-2 ধারা অনুযায়ী এটা আবার
যে আগে যে চরিত্র খারাপ ছিল সেই অনুযায়ী সেটা আবার সে দণ্ডিত বা আবার তাকে শাস্তি দেওয়া যাবে। তাহলে দুটো ক্ষেত্রে এটা করা যাবে। আর হচ্ছে 145 ধারাতে বলা আছে যে আপনি পূর্বে একটা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা, তার মানে আপনি আগে একটা কথা বলছেন কিন্তু এখন একটা কথা বলছেন। অর্থাৎ যদি আপনি আগের কথা অর্থাৎ 145 ধারা অনুযায়ী যদি আগের কোনো মামলা যদি সাক্ষ্য দিয়ে থাকেন এবং বর্তমান মামলা যদি একই মামলা যদি সেই সাক্ষ্য দেন, তাহলে আগের কথা এবং বর্তমান কথার সামঞ্জস্য যদি না থাকে, তাহলে 145 ধারা অনুযায়ী সেই সম্পর্কে জেরা করা যাবে। আর এখানে বলা আছে কোন আইনত কার্যধারা কারণে এবং কোনো ব্যক্তির মালিকানাধীন কারণেও করার অধিকার অর্জনের পূর্বে তার মৃত্যুর কারণে নির্ধারিত তামাদি মেয়াদ হতে সময় বাদ দেওয়ার বিধানসভা আলোচনা করুন। আমরা জানি যে তামাদি আইন 1908-এর 12 ধারা অনুযায়ী যে আইনানুগ কার্যধারা স্থগিতকালীন থাকা সময় বাদ যাবে। অর্থাৎ কার্যধারা স্থগিতকালীন থাকা সময় বাদ যাবে বলতে মানে অর্থাৎ রায়ের নকল সংগ্রহ করার সময়টা বাদ যাবে, তারপর হচ্ছে রোহিদাতের নকল সংগ্রহ করার সময়টা বাদ যাবে, তারপর রায় ও ডিগ্রি আদেশের নকল সংগ্রহ করার সময়টা বাদ যাবে, তারপর রায়ের দিন থেকে বাদ যাবে। এটা হলো তামাদি আইনে 12 ধারা অনুযায়ী এটা বলা আছে। আর সেখানে বলা আছে যে একজন বিবাদীর বাংলাদেশের বাইরে থাকাকালীন সময় বাদ দিতে হবে। অর্থাৎ 13 ধারাতে বলা আছে যে যদি আপনার দেখা গেল যে আপনি আপনার একটা মামলা দায়ের করছেন এবং বিবাদী করছে কি সমন না নিয়ে সমন দিবেন ঠিক আগ মুহূর্তে সে বিদেশে চলে গেছে, তাহলে ওই বিবাদী যেদিন বাংলাদেশে আসবে সেদিন থেকেই তার তামাদিকাল শুরু হবে। অর্থাৎ সেদিন থেকে আপনাকে সমন দেওয়া যে 5 কর্মদিবসের মধ্যে সমন দিতে হবে, এই বিষয়গুলো সেদিন থেকেই শুরু হবে। এটা হচ্ছে সমনের বিষয়টা হলো দেওয়ানি কাজবিধি 1908-এর 5 আদেশে এই সমনের বিষয়ে বলা আছে এবং 5 আদেশের 1, 2, 3, 4, 5 এবং 5-এর এতে বলা আছে এবং 5 আদেশের 20-এ বলা আছে ঝুলিয়ে সমন জারি। আর 5 আদেশের 25 বিধিতে বলা আছে যে সমনের পরিবর্তে পত্র প্রদান, অর্থাৎ মানে পত্র প্রদান করতে পারবেন। পত্র প্রদানটা বলা আছে 5 আদেশের 25 বিধি অনুযায়ী 25 বিধিতে। ক এবং খ 2 ভাই সত্য আছে এমন একটি স্থাবর সম্পত্তি থেকে গয়ের তাদেরকে আংশিক বেদখল করে এবং গয় 1 বছর পর অবশিষ্ট সম্পত্তিতে তাদের বেদখল করে। ক সুস্থ সাবলক হলেও ক্ষয় একজন নাবালক ব্যক্তি। এই মামলা কখন তামাদিকাল শুরু হবে? তাহলে আমরা জানি যে 48 অনুচ্ছেদ মতো অর্থাৎ তামাদি আইনের যে 3টা তফসিল আছে তার প্রথম তফসিলে 48 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে অর্থাৎ 6 ধারায় যে বৈধ অপরাগতা আছে মানে নাবালক, তারপর জুম্মাদ জড়বুদ্ধি ব্যক্তির জন্যে তাদের তামাদিকাল অবসান হওয়ার 3 বছরের মধ্যে অর্থাৎ 48 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে তাদের কী করতে হবে, অর্থাৎ 3 বছরের মধ্যেই তাদেরকে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ নাবালক লিগাল ডিসেবিলিটি অবসানের পর অর্থাৎ বৈধ অপরাগতা অবসানের পরে 48 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে তাদেরকে তামাদি অর্থাৎ মামলা দায়ের করতে হবে। তাহলে বেদখলে মামলা করবে, যেহেতু এখানে বেদখল হচ্ছে বেদখলের জন্য মামলা করবে 6 মাসের মধ্যে, অর্থাৎ তাদের নাবালকত্ব অবসান হওয়ার পর 6 মাসের মধ্যে তাদেরকে মামলা করতে হবে। সেটা হচ্ছে 48 অনুচ্ছেদ অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। একটি দেওয়ানি মোকদ্দমার রায় প্রচারিত হয় 10/9/2025। এটা হলো যেদিন চূড়ান্তভাবে রায় প্রদান হবে তারপর দিন থেকে এই তারিখটা শুরু হবে। তার পেশাগত তামাদি আইন 1908-এর তফসিলবর্ণিত অনুচ্ছেদ 142 এবং 140-এর মধ্যে মৌলিক পার্থক্য কী? তার মানে 142 অনুচ্ছেদে বলা আছে যে স্থাবর সম্পত্তি বাদীর দখল থাকাকালে বেদখল হলে অর্থাৎ সেটা 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। 142 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ 142-এ বলা আছে 142 অনুচ্ছেদে বলা আছে যে যদি একটা জমি বাদীর দখলে ছিল সে যদি বেদখল হয় তাহলে 12 বছরের মধ্যে তাকে মামলা করতে হবে। আর 140 অনুচ্ছেদে বলা আছে তামাদি আইনে 140 অনুচ্ছেদে বলা আছে যে স্থাবর সম্পত্তি বাদীর দখলে লাভের জন্য মামলা, অর্থাৎ মানে আপনি একটা জমি দখলে ছিলেন সেটা বেদখল হয়েছেন সেই জন্য আপনার 12 বছরের মধ্যে মামলা করতে হবে। আর আপনি একটা জমির কোনোভাবে দখল নেই কিন্তু দখল ফিরে পেতে যাচ্ছেন সেটা হচ্ছে 140 অনুচ্ছেদ অনুযায়ী তামাদি 140 অনুচ্ছেদ অনুযায়ী। তো পেশাগত আচরণবিধি ও নিয়ম বক্তৃতা কখন এবং কীভাবে আইনে সন্নিবেশিত হয়? তাহলে 43 আদেশটা পাকিস্তান পূর্ব পাকিস্তান শেষ হওয়ার পরপরই 43 আদেশের যে বিধিগুলো ছিল সেই বিধিগুলোকে বাতিল করা হয় এবং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এই 40 অনুচ্ছেদটাকে 40 আদেশকে পুনর্জীবিত করা হয়। অর্থাৎ 40 আদেশ অনুযায়ী যে কী দাবি বা কোনটা আচরণবিধি বা কী করা যাবে কী করা যাবে না সেগুলোকে পুনর্বহাল করা হয় এই 40 আদেশ অনুযায়ী বার কাউন্সিলের।
তো পেশাগত একজন অ্যাডভোকেট সেম ঘটনা, এটা কোনো বলার কিছু নেই। সাক্ষ্য আইন 61 ধারাতে বলা আছে যে 60 ধারা বলা আছে যে মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হতে হবে। আর 61 ধারাতে বলা আছে যে প্রাথমিক বা মাধ্যমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করা যায়। আর 62তে বলা আছে যে দলিল উপস্থাপন করা হলে তাকে প্রাথমিক সাক্ষ্য বলা হয়। আর 63 ধারাতে বলা আছে যে মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে, মাধ্যমিক সাক্ষ্য সম্পর্কে বলা আছে। আর 65 ধারাতে বলা আছে যে ব্যতিক্রম ব্যতীত মূল দলিলের মাধ্যমে দলিল প্রমাণ করা যায়। আর 91 ধারায় বলা আছে যে কোনো চুক্তি বা সম্পত্তি আদায় প্রদান দলিলে লিখিত থাকলে তা ব্যতীত দলিল প্রমাণ করা যাবে না। আর 92 ধারায় বলা আছে যে 91 ধারার পরিবর্তন ব্যতীত মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এখানে নো অর্ডার অফ এ এন্টারিং অফ দ্য টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি ইন দ্য পারমিসেবল, মানে দেওয়ানি কার্যবিধির 1908-এর এই 39 আদেশের, অর্থাৎ 39 আদেশে বলা আছে অস্থায়ী স্থায়ী নিষেধাজ্ঞা, মানে অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে নো অর্ডার অফ অ্যাড ইন্টারিম টু অর টেম্পোরারি ইনজাংশন উইদাউট হিয়ারিং দ্য অপোজিট পার্টি ইজ পারমিসিবল, অর্থাৎ বিবাদী পক্ষের মতামত বা শুনানি না হলে, বিবাদী পক্ষের কথা না শুনলে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন আদেশ বা অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। এটা বলা আছে 39 আদেশের 5-এর এ বিধি অনুযায়ী। অর্থাৎ যদি কোনো অন্তর্বর্তীকালীন আদেশ বা যদি অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয় তবে অবশ্যই বিবাদী পক্ষের মতামত এবং মামলা শুনানি পর্যায়ে শুনানি করার পরে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেটা বলা আছে 39 আদেশে। এবং এটির হচ্ছে একটা প্রখ্যাত নজির হচ্ছে 17 BLD বাংলাদেশ ল রিপোর্ট 159 নম্বর পৃষ্ঠায়, মানে অর্থাৎ 17 খণ্ডে বাংলাদেশ ল রিপোর্ট 159 নম্বর পৃষ্ঠায়, পাশাপাশি 16 নম্বর খণ্ডে ঢাকা ল রিপোর্ট 43 নম্বর পৃষ্ঠায় এই মামলাটা সম্পর্কে বলা আছে যে সাধারণত পক্ষকে কথা না শুনে অস্থায়ী বা অন্তর্বর্তীকালীন আদেশ প্রদান করা আদালত আদেশ প্রদান করে না। একটি দেওয়ানি মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ হওয়ার কিছুদিন পর মামলাটি বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হয়। তো পরবর্তী মামলাটি দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশ নিয়ম অনুসারে পুনর্জীবিত হয়। উক্ত মামলা অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ বলবৎ আছে কি যুক্তি সহকারে উত্তর দিন। মানে যদি অস্থায়ী নিষেধাজ্ঞা যদি হয় এবং সেই মামলাটা যদি বাদীর কারণে যদি সেটা যদি খারিজ হয়ে যায়, তাহলে সেই মামলার যে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দেওয়া আছে সেটা কী আছে, বাতিল হয়ে যাবে এবং সেই আদেশটা আর থাকবে না। এই জন্যে অন্য পক্ষের অনিষ্ট হয়েছে তবে আদালত 10,000 টাকা ক্ষতিপূরণ আদেশ দিতে পারে এবং সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে বা শুনানি ছাড়া আদেশ বা বেসরকারি পক্ষের বিরুদ্ধে। তাহলে অন্তর্বর্তীকালীন আদেশ বা অস্থায়ী নিষেধাজ্ঞা আদালত প্রদান করবে না। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে 3টা ক্ষেত্রে, যে সরকার বা বিধিবদ্ধ সংস্থার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী আদেশ আদালত গ্রহণ করে না, পাশাপাশি শুনানি ছাড়া অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিবে না, আর বেসরকারি পক্ষের বিরুদ্ধে, অর্থাৎ বেসরকারি কোনো যদি সংবিধিবদ্ধ সংস্থা হয় সেটার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করবে না। তবে এখানে একটা বিষয় হলো, যদি অস্থায়ী নিষেধাজ্ঞা সে যদি মিথ্যাভাবে যদি লাভ করে এবং এটা যদি কোনো সময় আদালতে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হতে পারে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত, মানে তার সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তো ডিগ্রি জারির এখানে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত 3 বছরের মধ্যে দায়ের করার পর ডিগ্রি দায়ের প্রতিটি পূর্ববর্তী দরখাস্ত নিষ্পত্তি 3 বছর মধ্যে যে কোনো সংখ্যক ডিগ্রি জারির নতুন দরখাস্ত দায়ের করতে পারবে, তবে কোনো অবস্থাতে ডিগ্রি তারিখ থেকে 12 বছর পরে নয়। তার মানে এখানে বলা আছে যে 182 অনুচ্ছেদ অনুযায়ী যদি ডিগ্রি জারি করা লাগে 48 ধারা দেওয়ানি কার্যবিধির 48 ধারা অনুযায়ী, তাহলে আপনাকে 3 বছরের মধ্যে ডিগ্রি জারি, অর্থাৎ আপনি যদি কোনো আদালত যদি কোনো ডিগ্রি পান বা যদি ডিগ্রি জারি করতে চান, তাহলে আপনাকে 3 বছরের মধ্যে জারি করতে হবে। আর 3 বছরের মধ্যে জারি করলে 48 ধারা অনুযায়ী আপনাকে কী করতে হবে, নোটিশ দিতে হবে, বিবাদীকে নোটিশ দিতে হবে। আর যদি 2 বছরের মধ্যে করেন তাহলে বিবাদীকে নোটিশ দেওয়া লাগবে না, সেটা বলা আছে 48 ধারাতে। আর এটা তামাদি আইন 182 অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে 3 বছরের মধ্যে ডিগ্রি জারি আবেদন করতে হবে আদালতে। তো ডিগ্রি জারির প্রথম দরখাস্তটি 3 বছরের মধ্যে দায়ের করতে হবে, এটা বললাম। দি কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিং অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লেডিংস, মানে মূল মোকদ্দমা আপিল চলাকালে এই ধরনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। আমরা জানি যে প্লেডিংস মানে হচ্ছে আর্জি বা জবাব।
এই 6 আদেশে বলা আছে আর্জি বা জবাব। এই 6 আদেশে আর্জি বা জবাব মানে মামলার যে কোনো পর্যায়ে ন্যায়সঙ্গত যদি কারণ থাকে সংশোধনের কী করা যায়, 6 আদেশের সূত্রবিধি অনুযায়ী সংশোধন করা যায়। অর্থাৎ এখানে বলা আছে যে একটা আর্জি বা জবাব সংশোধন করা যাবে 6 আদেশের সূত্রবিধি অনুযায়ী, সেটা মামলার যে কোনো পর্যায়ে। সেটা হচ্ছে যে বিষয়গুলো থাকবে, সেটা হচ্ছে যে সেটা যে প্রকৃতি বিরোধ, আসলে এটাতে সমস্যার সমাধান হবে কি না, প্রকৃতি বিরোধের সমস্যা হবে সমাধান হবে কি না, অপর পক্ষের ক্ষতিগ্রস্ত হবে কি না, তারপর আইনসঙ্গত অধিকার নষ্ট হবে কি না, বা জমির বা অর্থাৎ সম্পত্তির প্রকৃতি চরিত্র পরিবর্তন হবে কি না, বা অসামঞ্জস্যপূর্ণ মামলা দায়ের হবে কিনা, বা অসামঞ্জস্য মামলা সৃষ্টি হবে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করে আদালত কী করতে পারে, 6 আদেশের সূত্রবিধি অনুযায়ী ন্যায়সঙ্গত কারণে আদালত প্লিডিংস অর্থাৎ আর্জি বা জবাব সংশোধনের সময় যে কোনো সময় আদেশ দিতে পারে। তো দেওয়ানি কাজীবিধি 1908-এর বিবাদীর প্রতি সমন জারি পদ্ধতিগুলোর সংক্ষেপে আলোচনা করুন। আমরা জানি যে বিবাদীর প্রতি সমন জারি, এটা বলা আছে যে 5 আদেশে বলা আছে সমন, এটা 5 আদেশের এক বিধি বলা আছে বিবাদীর প্রতি সমন জারি, এবং এই 5 আদেশের এক বিধিতেই বিভিন্ন সমন জারি পদ্ধতি বলা আছে। এখানে 5 আদেশের বিধিতে বলা আছে ঝুলিয়ে সমন জারি, তারপর 5 আদেশের 25 বিধিতে বলা আছে যে হচ্ছে যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যদি আপনি সমন দেন তাহলে সমন না দিয়ে পত্র প্রদান করা যাবে, আদালত থেকে পত্র প্রদান করবে যে আপনার বিরুদ্ধে এরকম একটা আসছে, এটা 25 বিধি অনুযায়ী। আর বিকল্প পদ্ধতি সমনজারি সেটা মূলত 5 আদেশের 20 বিধিটাকে বলা হয় ঝুলিয়ে সমনজারি, যেটা লটকে সমনজারি যেটাকে বলা হয়, এটা মূলত বিকল্প পদ্ধতি সমনজারি হিসেবে আখ্যায়িত করা যায়। তারপরে এখন ডিজিটাল সমনজারি, তারপরে মেইলের মাধ্যমে সমনজারি, ফ্যাক্সের মাধ্যমে সমনজারি ইত্যাদি বিষয় বলা আছে। ঢাকার একটি আদালতে কয়ের দখলে থাকা একটি দলিল উপস্থাপনের জন্য তার প্রতি সমন প্রদান করেন, কিন্তু সমন মোতাবেক আদালত উক্ত আদেশ পালনে ব্যর্থ হয়। আদালত কে উক্ত দলিল উপস্থাপনা বাধ্য করতে পদক্ষেপ নিতে পারে কি? অবশ্যই পারে। কারণ হচ্ছে যে আপনি বাদী, আপনি একটা জমি দাবি করছেন এবং আপনাকে দলিল প্রদানের জন্য আদেশ দেওয়া হয়েছে, কিন্তু আপনি দলিল প্রদানে ব্যর্থ হচ্ছেন, তাহলে আদালত কী করতে পারে? 11 আদেশের 21 বিধি মতে, অর্থাৎ 11তে বলা আছে উদ্ভাবন আবিষ্কার বা উদ্ভাবন সম্পর্কে বলা আছে। এখানে বলা আছে যে যদি কোনো কিছু যদি আপনাকে যদি হাজির করতে বলে এবং সেটা যদি আপনি ব্যর্থ হন 11 আদেশের 21 বিধি অনুযায়ী, তাহলে আপনার মামলাটা কীভাবে খারিজ হবে। এবং যেহেতু এটা হচ্ছে আপিল যোগ্য নয়, মানে অর্থাৎ 43 আদেশের 1 বিধিতে বলা আছে যে আদেশাবলী হইতে আপিল, অর্থাৎ এখানে 25টা আদেশ আছে, সেই আদেশের মধ্যে আপনি যে দলিল দেখার কারণে যে আপনার মামলা খারিজ হয়ে গেছে এটা কিন্তু সেই আদেশের মধ্যে পড়ে না, সেই জন্য আপনি এটার জন্য আপিল করতে পারবেন না। এটা হলো 43 আদেশের 1 বিধি অনুযায়ী। আর ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়? আদালত কোন কোন ক্ষেত্রে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করতে পারে। আমরা জানি যে লিগ্যাল অর্থাৎ আইনগত অধিকার ও সম্পত্তির অধিকারের জন্য মানুষ ঘোষণামূলক মোকদ্দমা করে। আর 2 নম্বর হচ্ছে পদমর্যাদা অর্থাৎ টাইটেল ডিগ্রি একটা হচ্ছে, আরেকটা হচ্ছে লিগ্যাল অ্যান্ড রাইট মানে লিগ্যাল ক্যারেক্টার অ্যান্ড রাইট প্রপার্টি। আর একটা হচ্ছে টাইটেল ডিগ্রি যে বিষয়টা বলা আছে এখানে ঘোষণামূলক মামলার কথা বলা আছে, এখানে সেই বিষয়টা বলা আছে যে 42 ধারা এবং 43 ধারা বলা আছে ঘোষণামূলক ডিগ্রি, আর 43 ধারায় বলা আছে যে ঘোষণামূলক ডিগ্রি প্রদান করার পরে সেটার ফলাফল কী হলো সেই বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে এটা সুনিষ্ঠ প্রতিকার আইনে 42 এবং 43 ধারা আলোচনা করতে হবে। আর আদালত এমন কোনো ঘোষণা প্রদান করেন না যেখানে বাদী শুধু সত্য ঘোষণা ছাড়াও আরও প্রতিকার প্রার্থনা করতে পারতেন, কিন্তু তা করেন নাই। তার মানে এখানে 42 ধারায় বলা আছে যে ঘোষণামূলক প্রতিকার চাইতে হলে তাহলে আপনাকে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। যেমন ধরেন আপনার জমিটা বেদখল হয়েছে, তাহলে ওই জমিতে বেদখল হয়েছে, পাশাপাশি ওই জমিটার মধ্যে আপনার কোনো সত্ত্ব নেই, বা আপনি কী সত্ত্ব ওই জমিটা খাচ্ছেন সেটা আপনি বলেন নাই, তাহলে আপনি একবার সত্ত্বের মামলা করবেন আর একবার যা বলবেন যে আমার এই জমিটা বেদখল হয়ে গেছে। তাহলে এইরকম মামলার জটিলতা বা আধিক্যতা কমাতে তখন কী করতে হবে? ঘোষণামূলক মামলা অর্থাৎ আপনার জমির সত্ত্বসহ জমিটা দখল পুনরুদ্ধারে মামলা করতে পারত 8 ও 42 ধারা অনুযায়ী মামলা করতে হবে। তাই সুনিষ্ঠ প্রতিকার আইনের 42 এবং 43 ধারার সত্য হচ্ছে যে আপনাকে অবশ্যই আনুষঙ্গিক প্রতিকার, ঘোষণামূলক মামলা করতে হলে অবশ্যই আপনাকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। তাছাড়া আদালত সেই মামলাগুলো কী করে দেয়? খারিজ করে দেয়। যে আপনি এক সময় বলবেন যে আমাকে সত্য বুঝিয়ে দেন, সত্য ঘোষণা করেন, আর এক সময় যা বলবেন যে আমাকে দখল বুঝিয়ে দেন, তাহলে এইরকম যাতে না হয় সেই জন্য আদালত কী করে? আদালত ওটাকে সত্য খারিজ করে দেয়, যাতে আপনি দুটো একসাথে চান, যা সত্যসহ ঘোষণামূলক মামলা, সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা, অর্থাৎ 8 ও 42 ধারা, অথবা 9 মানে বেদখল হওয়া, অথবা সত্য ঘোষণা, সেটা হচ্ছে 9 এবং
8 ও 42 এবং 9 ও 42 ধারা। তো কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ব্যতি রেখে পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ব্যতি রেখে, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া পুলিশ কোন কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, এটা বলা আছে ফৌজদারি কার্যবিধি 1898 এর 54 ধারাতে। 54 ধারাতে বলা আছে যে 9টি ক্ষেত্রে পুলিশ কী করতে পারে, গ্রেপ্তার করতে পারে। সেটা কি, যার কাছে ঘর ভাঙার সরঞ্জাম পাওয়া গেছে, যে হলো চিহ্নিত ঘোষিত অপরাধী। তারপর হচ্ছে যে সেনাবাহিনীর বা পুলিশের প্রশিক্ষণ গ্রহণ করার পর পালা গেছে। তারপর হচ্ছে যে লোকটা তার বাসস্থান জানাইতে অস্বীকৃতি জানায়, যে লোকটা অভ্যাসগতভাবে দস্যু চোর। তো এই ধরনের 9 ধরনের লোককে কী করতে পারবে, পুলিশ গ্রেপ্তার করতে পারবে। পাশাপাশি আর হচ্ছে যে পুলিশের কাছে বাধা দেয় এই ধরনের লোক। তারপর হচ্ছে 55 ধারা অনুযায়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 ধরনের লোককে গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ টোটাল 12টা ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় যে কোনো ব্যক্তি গ্রেপ্তার করতে পারে, যদি এই সন্দেহগুলো হয় যেটা অভ্যাসগত দস্যু বা বাসস্থানের নাম ঠিকানা জানাইতে অস্বীকার করতেছে, পাশাপাশি সে যদি তার কর্ম সঠিকভাবে তুলে ধরতে না পারে, অর্থাৎ কী করে সে নিজে জানে না, মানে কর্মবিহীন লোক, এই সমস্ত লোক কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে। তাহলে সে 54 এবং 55 ধারা অনুযায়ী দিতে হবে। এটা হলো 12টি ক্ষেত্রে। আর উক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে সর্বোচ্চ কত ঘন্টা থানা হেফাজতে আটকে রাখা যায়, নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় আটকের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধান আলোচনা করুন। তাহলে 61 ধারাতে ফৌজদারি কার্যবিধি 1898 61 ধারা বলা আছে যে 24 ঘন্টা একটা বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজতে আটক রাখতে, অর্থাৎ পুলিশ হেফাজতে রাখতে পারবে। যখন 24 ঘন্টা পার হয়ে যাবে তখন অবশ্যই তাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। সেটা হলো 166 ধারা অনুযায়ী। তো 166 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে এবং ম্যাজিস্ট্রেট ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারবে। এতে পুলিশ হেফাজতে রাখার জন্য 15 দিন পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিতে পারে এবং 15 দিনের অতিরিক্ত হবে না। সেটা হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই ধরনের ক্ষমতা প্রদান করতে পারে না। সেটা হলো 166 ধারা অনুযায়ী রিমান্ড অর্থাৎ পুলিশ হেফাজত মঞ্জুর করতে পারে, সেটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অবশ্যই এই পুলিশ হেফাজতে পাঠালে অবশ্যই দায়রা আদালতকে সেটা কী করতে, পত্র দিয়ে জানাতে হবে। তাহলে ব্যাখ্যা করুন অনুসন্ধান ও তদন্ত। আমরা যাই অনুসন্ধান তদন্ত 4-1 কেতে আছে অনুসন্ধান, অর্থাৎ বিচারিক আদালত যদি কোনো কিছু সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে চায় সেটাকে বলা হয় অনুসন্ধান। আর 4-1 এল এটা হচ্ছে তদন্ত, মানে বিচারিক আদালত বা পুলিশ কোনো মামলার আমলযোগ্য কোনো মামলার 154 ধারা অনুযায়ী আমলযোগ্য কোনো মামলা তদন্ত করলে, মানে কোনো সাক্ষ্য প্রমাণ গ্রহণ নিমিত্তে যদি কোনো কার্যক্রম পরিচালনা করে সেটা বলা হয় তদন্ত। তো সেটা হলো 4-1 এল। আর অনুসন্ধান করে বিচারিক আদালত 4-1 কে অনুযায়ী ইনকোয়ারি, আর 4-1 এল হচ্ছে তদন্ত। আর অব্যাহতি হচ্ছে 241 এ ধারা, আর খালাস হচ্ছে 245 ধারা। আর অভিযোগ খারিজ বলা আছে 2-3 ধারাতে, অর্থাৎ জবানবন্দি ফেরত খারিজ। আর অভিযোগ প্রত্যাহার বলা আছে 248 ধারাতে। তো দায়রা আদালত অভিযোগ প্রত্যাহার করে, সেটা হচ্ছে অব্যাহতি দেয় 265 ধারা অনুযায়ী, এবং দায়রা আদালত 265 ধারা অনুযায়ী কোনো আসামিকে খালাস করে দেয়। আর একটা বিষয় হলো যে নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত অন্য কোনো ডিগ্রি জারি করার আবেদনে 12 বছরের মধ্যে করতে হবে, মানে অর্থাৎ নিষেধাজ্ঞা ডিগ্রি ব্যতীত অন্য কোনো ডিগ্রি জারির আবেদন 12 বছরের মধ্যে করতে হবে। পরে আবেদন করা হলে তা আদালত গ্রহণ করবে না। তবে 182 অনুচ্ছেদ মতে ডিগ্রি জারির প্রথম দরখাস্ত 3 বছরের মধ্যে করতে হবে, আর সেক্ষেত্রে অবশ্যই বিবাদীকে নোটিশ দিতে হবে। আর 48 ধারা অনুযায়ী ডিগ্রি জারির কোনো দরখাস্তই 12 বছর পর দাখিল করা যাবে না। 12 বছর পর দাখিল করা যাবে, সেটা ব্যতিক্রম হচ্ছে যদি রায় সিদ্ধ দেনাদার প্রতারণা বা শক্তি প্রয়োগ করে, অর্থাৎ আপনি একটা জমির রায় পাচ্ছেন, সেটা ডিগ্রি জারি হচ্ছে, 12 বছর পরে তারা যদি আবার ওই জমিটা দাবি করে বা যদি কোনো শক্তি প্রয়োগ করে, তাহলে সেক্ষেত্রে আপনি 12 বছর পরেও ডিগ্রি জারি আবেদন করতে পারবেন বিচারিক আদালতে। কোনো ফৌজদারি মামলা অভিযোগ গণনার সময় কোন কোন বিষয় বিবেচনা নেওয়া হয়? ফৌজদারি কার্যবিধি 1898 এর 161 ধারা রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দি ব্যবহার ও সাক্ষ্যগত মূল্য যদি থাকে উদাহরণ আলোচনা করুন। তাহলে কোনো ফৌজদারি মামলা অভিযোগ গঠনের সময় কোন কোন বিষয়কে বিবেচনা নেওয়া হয়? এখানে 221 ধারাতে বলা আছে যে অভিযোগ অপরাধের বিবরণ থাকবে। তার মানে অভিযোগ গঠন করতে হলে বা অভিযোগ গঠনের সময় অবশ্যই 221 ধারা ফৌজদারি কার্যবিধি 1898 221 ধারা অনুযায়ী অভিযোগ অপরাধের বিবরণ থাকবে, এবং 223 ধারা অনুযায়ী
ওই অভিযোগের মধ্যে সময়, স্থান, তারিখ ও ব্যক্তি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকবে। তাহলে ব্যক্তি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকবে। এর প্রেক্ষিতে কী করা হবে, এবং 228 ধারাতে বলা আছে যে অভিযোগ পরিবর্তন হলে অন্য কার্যক্রম, অর্থাৎ 221 ধারাতে অভিযোগে অপরাধের বিবরণ থাকতে হবে। 223 ধারাতে বলা আছে যে অভিযোগটা কোন সময়, কোন তারিখে, কী বারে বা কী সময়ে সংঘটিত হয়েছে সেই বিষয়টা থাকতে হবে। আর পাশাপাশি অভিযোগের আইনের ধারা এবং ধারা সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করতে হবে। আর এই যে 161 ধারা, অর্থাৎ পুলিশের কাছে যেটা জবানবন্দি দেওয়া হয় সেটা হলো 161 ধারা অনুযায়ী পুলিশের নিকটে জবানবন্দির সাক্ষ্যগত মূল্য আছে কি না। পুলিশের নিকটে 161 ধারা অনুযায়ী পুলিশের নিকটে জবানবন্দির সাক্ষ্যগত মূল্য নাই। তবে সাক্ষ্য আইনের 145 ধারা অনুযায়ী পূর্ববর্তী জেলা সম্পর্কে পূর্ববর্তী বিবৃতি সম্পর্কে জেরা করা যায়, সেটা 145 ধারা অনুযায়ী বলা আছে। তার মানে আপনি পুলিশকে যে 161 ধারা জবানবন্দি দিয়েছেন সেটা যদি পুলিশের ওই জবানবন্দির উপর ভিত্তি করে আপনাকে জেরা করা যাবে যে আপনি তো পুলিশকে এই কথা বলছিলেন। বিচারিক আদালত বিচার কার্যক্রম পরিচালনার সময় আপনাকে এই কথা বলা যেতে পারে যে আপনি তো এটা তো পুলিশকে বলছিলেন বা আপনি তো এই ধরনের কথা পুলিশের সাথে আলোচনা করছেন, সেটা করা যেতে পারে 145 ধারা অনুযায়ী। ককে হত্যার অভিযোগে একটি মামলা অভিযুক্ত খ অভিযোগ গঠন সম্পৃক্ত শুনানির সময় অব্যাহতি দেয়, অব্যাহতি আবেদনপত্র দাখিল করে। ঘটনার সময় সে অনাত্ম ছিল ও সমর্থনে কিছু কাগজপত্র দাখিল করে। তাহলে আমরা জানি যে এখন অভিযুক্ত দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় তাকে অব্যাহতি দেন, এটা কি আইন সিদ্ধ? একজন আপনি বিচারিক অভিযুক্ত হয়ে যখন আপনার বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, ঠিক সেই সময় আপনি কি করছেন, আপনি অব্যাহতি দাবি করছেন। আপনি বিচারিক আদালতকে বলতেছেন যে আমি তো এই সময় অন্য জায়গায় ছিলাম। তাহলে সাক্ষ্য আইনের 103 ধারাতে বলা আছে যে প্লি অফ আলিবাই, অর্থাৎ অনার্থে থাকার অজুহাত, এটি এখানে বলা আছে। অর্থাৎ আপনি যদি দাবি করেন যে আমি ঘটনার সময় অন্য জায়গায় ছিলাম বা আমি এখানে ছিলাম না, তাহলে আপনাকে সেটা সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী বা 103 ধারা অনুযায়ী সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে আমি অন্য ওই ঘটনা যখন সংঘটিত হয় তখন আমি সেই জায়গায় ছিলাম না, সেটা সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে। এটাকে বলা হয় প্লি অফ আলিবাই। পাশাপাশি এখন আপনি দায়ের করছেন যে আপনি অব্যাহতি চান। সে অব্যাহতি চাওয়ার ক্ষেত্রে আদালত আপনার কাগজপাতি নথিপত্র পেশ করবে এবং বাদী বা ফরিয়াদির জবানবন্দি এবং আপনার জবানবন্দি গ্রহণ করার পর আদালতের কাছে যদি মনে হয় যে আপনি অব্যাহতি পাওয়ার যোগ্য, তখন আদালত আপনাকে অব্যাহতি প্রদান করবে। তো অপরাধ করার প্রচেষ্টা এবং অপরাধের প্রস্তুতির মধ্যে পার্থক্যগুলো আলোচনা করুন। আমরা জানি যে অপরাধ করার প্রচেষ্টা 34, 35, 36, 37, 38 ধারাতে বলা আছে। মানে দণ্ডবিধি 34, 35, 36, 37, 38 ধারাতে বলা আছে। এখানে আছে কমন ইন্টেনশন, তারপরে আংশিক কার্য, আংশিক বিস্তৃতি এর সম্পর্কে বলা আছে। আর অপরাধের প্রস্তুতি সম্পর্কে বলা আছে 107 এবং 108 ধারা। 107 ধারা দুষ্কর্মের মানে অপরাধের সহায়তা সংজ্ঞা দেওয়া আছে 107 ধারায়, এবং অপরাধের সহায়তাকারী এখানে বলা আছে 108 ধারায়, এবং দণ্ডবিধি 109 ধারাতে বলা সর্বপ্রথম শাস্তির ধারা, এটা বলা আছে 109 ধারাতে। যে চুরি কে চুক্তি রদ করতে পারে, চুক্তির সাথে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি চুক্তি রদ করতে পারে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 35 ধারা অনুযায়ী যে কেউ চুক্তি রদ করতে পারে। কখন উক্তি রদ আদালত কর্তৃক সাব্যস্ত হতে পারে? তাহলে চুক্তিটা যে কোনো সময়, যদি চুক্তি রদ অর্থাৎ 1 বছরের মধ্যে যদি চুক্তির প্রতারণা বা চুক্তি রদ করতে চান, তাহলে চুক্তি হওয়ার 1 বছরের মধ্যে আপনাকে চুক্তি রদের মামলা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে সেই মামলাটা দায়ের করতে হবে এবং সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে। জেরার পরিধি, প্রকৃতি এবং উদ্দেশ্য আলোচনা করুন। আমরা জানি যে সাক্ষ্য আইনের 138 ধারাতে জেরা এবং পূর্ণ জেরা সম্পর্কে বলা আছে। এটা 138 ধারাতে অনুযায়ী দিতে হবে। জেরার সময় আদালত কখন হস্তক্ষেপ করতে পারে? 152 ধারা অনুযায়ী, সাক্ষ্য আইনের 152 ধারা অনুযায়ী যদি আপনি যদি অপমান বা বিরক্ত করার জন্য যদি সাক্ষীকে প্রশ্ন করেন, তাহলে আদালত সেক্ষেত্রে কী করতে পারে? আদালত সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে। আর 151 ধারায় বলা আছে যে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা। তার মানে আপনাকে আদালতের সামনে কখনো অশ্লীল বা কুৎসাজনক প্রশ্ন করা, সাক্ষীকে কুৎসাজনক বা অশ্লীল প্রশ্ন করা যাবে না, সেটা বলা আছে 151 ধারাতে। আর আপনি যদি 152 ধারাতে বলা আছে যদি আপনি সাক্ষীকে বিরক্ত করার জন্য প্রশ্ন করেন, তাহলে আদালত সেক্ষেত্রে আদালত নিজে এটা হস্তক্ষেপ করতে পারে। আর বরিসাক্ষীকে কে জেরা করতে পারে? বরিসাক্ষী উপস্থিতি কি আদালত বিবেচনা করতে পারেন? বরিসাক্ষী অর্থ হচ্ছে সাক্ষ্য আইন 154 ধারায় এই বিষয়টা বলা আছে। অর্থাৎ যে পক্ষ সাক্ষী আহ্বান করে সেই পক্ষে সাক্ষ্য না দিয়ে
সে বিবাদী পক্ষের অর্থাৎ বিরুদ্ধ পক্ষের সাক্ষ্য দেয়, তখন ওটাকে বলা হয় বৈরী সাক্ষ্য। আর 155-তে বলা আছে যে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন, অর্থাৎ বা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করা যায় কয়েকটি ক্ষেত্রে। সেটা হচ্ছে যে তার সাক্ষীকে বলা হবে যে আপনি ঘুষ নিয়েছেন, তারপর আপনি বিশ্বাসের অযোগ্য, তারপর হচ্ছে আপনি আপনি দুশ্চরিত্রে, আপনার চরিত্র ভালো না, এই বিভিন্ন কয়েকটা ক্ষেত্রে সাক্ষীকে অভিশংসন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে এই কয়েকটা ক্ষেত্রে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কী করা যায়, অভিশংসন করা যায়। আর হচ্ছে যে বৈরী উক্তি, বৈরী সাক্ষীর উক্তি কি আদালত বিবেচনা করতে পারে? বৈরী সাক্ষীর উক্তি অবশ্যই আদালত বিবেচনা করতে পারে, কারণ সে বিশ্বাসের অযোগ্য হোক বা ঘুষ খাওয়া হোক বা যে কোনোভাবে হোক, কিন্তু আদালত কী করতে পারে, এটাকে বিশ্বাসযোগ্য বলে মনে করতে পারে। এবং সে যদি ওই বৈরী সাক্ষ্যের মধ্য দিয়ে যদি ঘটনার বা কোনো যদি অভিযুক্ত যদি সঠিক বিষয়টা চলে আসে, তখন আদালত অবশ্যই এটা গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আদালত 154 ধারায় বৈরী সাক্ষ্য অবশ্যই গ্রহণ করতে পারে। এবং আদালতের অনুমতি নিয়ে বাদী এবং বিবাদী, অর্থাৎ বাদী পক্ষের সাক্ষী উকিল হোক আর বিবাদী পক্ষের উকিল হোক, উভয়ে প্রশ্ন করতে পারবে। দোষ স্বীকারোক্তি কি? আমরা জানি যে 17 ধারাতে একটা স্বীকার করার একটা বিষয় আছে, স্বীকৃতির একটা বিবৃতির বিষয় আছে বা স্বীকার বিষয়। সাক্ষ্য আইনে 17 ধারায় একটা স্বীকার সম্পর্কে সংজ্ঞা দেওয়া আছে। আর দোষ স্বীকারোক্তির সহ আসামির বিরুদ্ধে দোষ স্বীকারোক্তি ব্যবহার করা আইন অনুযায়ী সত্যসমূহ কী কী? তাহলে 133 ধারায় বলা আছে যে সহযোগী আসামির সাক্ষ্য। আর এখানে সাক্ষ্য আইনে 24 থেকে 30 ধারার মধ্যে এখানে দোষ স্বীকারোক্তি বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করা আছে। এখানে পুলিশের যদি প্রলোভন বা ভীতি প্রদর্শন করে যে সাক্ষ্য নেয় বা স্বীকৃতি নেয়, সেটা দোষ স্বীকারোক্তি হবে। এই বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা আছে। তারপর হচ্ছে পুলিশ হেফাজতে স্বীকারোক্তি। তারপর হচ্ছে 26 ধারায় বলা আছে যে পুলিশ হেফাজতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সাক্ষ্য। তারপর 27 ধারায় বলা আছে যে পুলিশ যতটুকু আলামত উদ্ধার করতে পারে অভিযুক্তের বিবৃতি অনুযায়ী। আর হলো স্বীকারোক্তি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বিচারিক স্বীকারোক্তি, একটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। তাহলে বিচার বহির্ভূত বিচারিক স্বীকারোক্তি হচ্ছে কোনটা? যেটা হচ্ছে যে বিচার বিভাগীয় কার্যক্রমে যেটা ব্যবহার করা হয় সেটা হলো বিচারিক স্বীকারোক্তি। আর যেটা সাধারণ অভিযুক্ত অর্থাৎ সাধারণ মামলার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিচার বহির্ভূত স্বীকারোক্তি। এটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে বিচার বহির্ভূত স্বীকারোক্তি বলতে এরকম বোঝায় যেটা কোনো বিচারের কোনো কাজে লাগে না। যেমন ধরেন যে আপনি চুরি করছেন, সেটা আপনি প্রতিবেশী কাউকে বলছেন যে আমি তো অমুকের এই জিনিস চুরি করছেন, অর্থাৎ যেটার মামলা হবে না সেটা হচ্ছে বিচার বহির্ভূত। আর যেটা মামলা হবে সেটা হচ্ছে বিচারিক স্বীকারোক্তি। নাবালক থাকা অবস্থায় তার জমি বেদখল হয়, এখন তার সম্পত্তি হয়েছে 6 ধারা, মানে নাবালক তো অবসানের পরে মামলা করতে হবে। এটা হচ্ছে যে এটা বিষয়ে আর কিছু বলা নাই। এটা হচ্ছে যে এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর ও নামঞ্জুর আদেশের ফলাফল কি? আমরা জানি যে আরজি প্রত্যাখ্যান হয় মূলত 4টে কারণে। সেটা হচ্ছে কামু এস্টেবা, তার মানে যদি কোনো মামলা কারণ না থাকে সেটার জন্য মামলা আরজি খারিজ হবে। তারপর হচ্ছে যদি মূল্যমানের যদি কম মূল্যের পেপার দিয়ে যদি আপনি আরজি দাখিল করেন তাহলে আপনার মামলা খারিজ হবে। তারপর হচ্ছে যদি কম মূল্য মানে অর্থাৎ স্টাম্পে অর্থাৎ আপনার তায়দাত মূল্য অর্থাৎ জমিটার মূল্য যেটা আছে তার চেয়ে কম কোর্ট ফি লাগাচ্ছেন, তাহলে মামলাটা খারিজ হবে। তারপর আর একটা আছে যে কোনো আইন দ্বারা বাড়িতে হলে, যদি তামাদি আইন দ্বারা যে বাড়িতে হয়ে যায়, অর্থাৎ আপনি মামলা করার সময় ছিল 3 বছর, আপনি গেছেন 12 বছর পর মামলা করতে, তাহলে এটা কী হবে? যদি কোনো অর্থাৎ তামাদি আইন দ্বারা যদি বাড়িতে হয় তাহলে এই মামলাটা কী হবে? বাতিল খারিজ করে দেবে আদালত। তাহলে এটা বলা আছে 7 আদেশের 11 বিধিতে। 7 আদেশের 11 বিধিতে 4টি কারণে মামলা খারিজ হয়ে যায়, মানে অর্থাৎ আরজি খারিজ হয়ে যায়। আর সেটা হবে সত্য সময় ব্যাখ্যা করুন, সেটা বলা আছে 8 আদেশের 6 বিধিতে। যেমন 8 আদেশের 6 বিধিতে বলা আছে সেট আপ সম্পর্কে। এখানে হচ্ছে সেট আপ হচ্ছে যে আপনি আরজি করছেন যে আমি অমুকের কাছ থেকে 5 লাখ টাকা পাই। এখন আপনি আরজি করছেন, এখন অমুক বলেছে যে আমার কাছে 5 লাখ টাকা পাই, আমি ওর কাছে 4 লাখ পাই। তাহলে এই যে একটা মানে অর্থাৎ দাবির সমন্বয়, অর্থাৎ আপনি দাবি করছেন 5 লাখ, ও দাবি করছে 4 লাখ, তো জবাব দিয়েছে 4 লাখ টাকা আমি ওর কাছ থেকে পাই। তাহলে এই যে একটা দাবির সমন্বয়, এটা হচ্ছে সেট আপ, ওয়ার্ক প্রকার সেট আপ। আর লিগাল সেট আপ এবং ইকুইটেবল সেট আপ, এটার মধ্যে পার্থক্য কী? লিগাল সেট আপ এবং ইকুইটেবল সেট আপের মধ্যে পার্থক্য হচ্ছে লিগাল সেট আপটা হচ্ছে যে আপনি বিচারিক কার্যক্রমে এটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এটা দিতে আদালত বাধ্য। কিন্তু ইকুইটেবল সেট আপটা হচ্ছে যেটা সামঞ্জস্য মানে অর্থাৎ
সামঞ্জস্যতার মধ্যে দিয়ে এটাকে আপনাকে আদায় করতে হবে। এই ইকুইটেবল সেটআপ এবং লিগ্যাল সেটআপের মধ্যে যে পার্থক্যটা মূলত বেশিরভাগ পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে এক্ষেত্রে মানে অর্থাৎ লিগ্যাল সেটআপের মধ্যে বলা আছে যে এক্ষেত্রে দাবির পরিমাণ সুনির্দিষ্ট হয়, আর ইকুইটেবল সেটআপ সেটা হচ্ছে যে এক্ষেত্রে দাবির পরিমাণ সুনির্দিষ্ট নয়। আর লিগ্যাল সেটআপের বেলায় হচ্ছে দাবি গ্রহণ ও প্রতিকার দিতে আদালত অস্বীকার করতে পারে না। মানে অর্থাৎ লিগ্যাল সেটআপের বেলায় যে দাবিটা করে সেটা আদালত দিতে অস্বীকার করতে পারে না, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে আদালত সেটা কী করতে পারে, অস্বীকার করতে পারে। আর লিগ্যাল সেটআপ বলে বিধিবদ্ধ আইনে অনুসরণপূর্বক নিষ্পত্তি করা হয়। মানে লিগ্যাল সেটআপটা করা হয় যে বিধিবদ্ধ আইন অনুসরণপূর্বক নিষ্পত্তি, আর হচ্ছে ইকুইটেবল সেটআপ যেটা করা হয় সেটা করা হয় যে সুনির্দিষ্ট বিধান না থাকলে ন্যায় বিচারের সাথে আদালতের কী করতে পারে, বিবেচনামূলক ক্ষমতা প্রাধান্য পায় এবং সেই অনুযায়ী এটা কী করা হয়, সেই অনুযায়ী এটাকে প্রদান করা হয়। আর একটা বিষয় হলো যে অ্যাডজর্নমেন্ট ইজ নট এ ম্যাটার অফ কোর্স এভেন হুইন বোথ পার্টি ওয়ান্ট ইট। অর্থাৎ শত্রু আদেশের এক বিধিতে বলা আছে যে মুলতবির বিষয়ে যখন কোনো আলোচনা করা হয় তখন সেটা শত্রু আদেশের 1 থেকে 27 বিধি অনুযায়ী সেই আলোচনাটা করা হয়। তো শত্রু আদেশের 1 থেকে 27 বিধিতে এবং 1 থেকে 27 উপবিধি অনুযায়ী মানে কে মুলতবি করতে পারবে, কে মুলতবি করতে পারবে না, বা মুলতবি করার পলিসি কী সেটা বলা আছে। তবে এখানের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে শত্রু আদেশের 1 বিধির 7 উপবিধি অনুযায়ী 30 দিনের মধ্যে 3000 টাকা জরিমানা দিয়ে কোনো মামলা পুনর্জীবিত করা যায়। তো কোনো মামলা পুনর্জীবিত করা যায় হচ্ছে শত্রু আদেশের 1 বিধির 7 উপবিধি অনুযায়ী। আর এখানে একটা বিষয় হলো যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত নামঞ্জুর আদেশের ফলাফল হচ্ছে যে বিবাদী এরূপ দরখাস্তের নামঞ্জুর আদেশের ডিগ্রি নয়, এবং অর্থাৎ বিবাদী এরূপ দরখাস্তের নামঞ্জুর আদেশ ডিগ্রি নয়, এবং উক্ত আদেশটি 41 আদেশের 1 বিধি মতে আপিলযোগ্য আদেশ নয়। মানে অর্থাৎ 41 আদেশের 1 বিধি মতে আপিলযোগ্য আদেশ নয়। কাজে এরূপ আদেশ নামঞ্জুর হলে সেই আদেশের বিরুদ্ধে 115 ধারার 1 ও 2 উপধারা মতে জেলা জজ বা হাইকোর্ট বিভাগে রিভিশন করা যায়। তাছাড়া 114 ধারায় রিভিউ করা যায়। তাহলে এটা হচ্ছে যদি নাম মঞ্জুর হয়, মানে আপনি দরখাস্ত করছেন বা আপনি আরজি প্রত্যাখ্যানের জন্য দরখাস্ত করছেন, সেটা যদি নাম মঞ্জুর হয় তো সেটা আপনি কী করতে পারবেন, সেটা হলো 41 আদেশে, অর্থাৎ সেটা আপনি 115 ধারার 1 ও 2 উপধারা অনুযায়ী আপনি জেলা জজ বা হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারবেন। পাশাপাশি 114 ধারা অনুযায়ী রিভিউ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা মামলা বৈধ নয়, কিন্তু সেই মামলাটা আরজি দাখিল করছে, সে আরজি বাতিলের জন্য আপনি আবেদন করছেন, সে আবেদনটা প্রত্যাখ্যান করছে বা আদালত নাকচ করে দিয়েছে বা খারিজ করে দিয়েছে, তখন আপনি কী করতে পারবেন, এক আদেশে মানে 115 ধারা, অর্থাৎ 115 ধারা দেওয়ানি কার্যবিধি 1908 115 ধারার 1 ও 2 বিধি অনুযায়ী, 1 বিধি অনুযায়ী দ্বারা ও জেলা জজ আদালতে রিভিশন করতে পারবেন, এবং 115-এর 2 উপধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিভিশন করতে পারবেন। সে বিষয়টা এখানে বলা আছে। আর কোন শ্রেণীর মামলার বাদী তার বিবেচনা অনুযায়ী মূল্য নির্ধারণ করতে পারে, কিসের ভিত্তিতে নিম্নবিধ মামলাগুলো মূল্য নির্ধারণ করা হয়। আমরা জানি যে অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি, তার মানে যদি আপনার জমি যদি কেউ যদি জোরপূর্বক বেদখল করে, তাহলে আপনি বেদখল করার জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর 9 ধারা অনুযায়ী অ্যাড ভ্যালিডাম কোর্ট ফির অর্ধেক দিবেন। অর্থাৎ আপনার তাদাদ মূল্য যেটা হবে, অর্থাৎ আপনার কোর্ট ফি যেটা হবে, যদি আপনার জমি বেদখল করে তাহলে আপনাকে অর্ধেক মূল্য দিয়ে কী করতে হবে, মামলা দায়ের করতে হবে। মানে জবরদখলের, অর্থাৎ আপনার জমিটা যে বেদখল করছে সেই অনুযায়ী আপনাকে মামলা করতে হবে। পাশাপাশি আর একটা মামলা আছে যে হলো ঘোষণামূলক মামলা। আপনি যদি ঘোষণামূলক মামলা করেন যে এটা আমার, বা এই সন্তান আমার না, বা এই স্ত্রী আমার না, বা এই মেয়েটা আমার বউ না, তাহলে এই ঘোষণামূলক মোকদ্দমা যদি করতে চান তাহলে আপনাকে ফিক্স 300 টাকা মোকদ্দমা ফি, অর্থাৎ কোর্ট ফি দিতে হবে। অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি এটা নির্ধারিত করা, এটা হলো 300 টাকা। তাহলে এই দুটো মামলা হলো ফিক্স করা আছে। আর বাকি সবগুলো মামলা কী করতে হবে, অ্যাড ভ্যালিডাম কোর্ট ফি অনুযায়ী, অর্থাৎ মূল্য নিরপেক্ষ কোর্ট ফি অনুযায়ী আপনাকে কী করতে হবে, মামলার কোর্ট ফি দিতে হবে। আর শুধুমাত্র দেওয়ানি মামলায়
এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা এবং দেওয়ানি কাজবিধি 1918 মামলাগুলো যেগুলো আছে, সমস্ত মামলায় অ্যাডভেন্টাম কোর্ট ফি অনুযায়ী আপনাকে কোর্ট ফি দিতে হবে। আর শুধুমাত্র 9 ধারার মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের জবরদখলের মামলা অর্ধেক, অ্যাডভেন্টাম কোর্ট ফির অর্ধেক, আর হচ্ছে ঘোষণামূলক মামলা ক্ষেত্রে 300 টাকা করে আপনাকে প্রদান করতে হবে। এখানে বলা আছে যে আনুষঙ্গিক প্রতিকার সহ ঘোষণামূলক মামলা। তাহলে আনুষঙ্গিক প্রতিকার বলতে ওই বললাম যে 842 ধারায় যে সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা, এটা করতে হবে। তো ভাড়াটে হতে বেদখল পুনরুদ্ধারের মামলা, ভাড়াটে হতে বেদখল পুনরুদ্ধারের মামলা। আমরা জানি যে 9 ধারায় যদি আপনি কারো কাছে ভাড়া দেন, তো তাকে কিন্তু সেটা কিন্তু জবরদখল করেন নাই। আর ভাড়াটেকে আপনি কিন্তু বেদখল করতে পারবেন না, সেটা হচ্ছে বলা আছে 9 ধারায়। তো 9 ধারায় এটা উদাহরণে বলা আছে যে 9 ধারায় ভাড়াটে হতে দখল পুনরুদ্ধারের মামলা করতে পারে না। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় বলা আছে যে ভাড়াটিয়াদের বেদখল করা যাবে না বা ভাড়াটিয়াদেরকে দখলচ্যুত করা যাবে না। সেটা হচ্ছে টেটান, অর্থাৎ টেটান নিয়ম অনুযায়ী, টেটান অর্থাৎ ভাড়ার যে ভাড়া বিষয়ক যে আইন আছে, অর্থাৎ টেটান অ্যাক্ট, এই টেটান অ্যাক্ট অনুযায়ী কোনো ভাড়াটিয়াকে কী করা যাবে না, উচ্ছেদ করা যাবে না বা তাদেরকে সরিয়ে দেওয়া যাবে না। সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা সেই বিষয়টা আলোচনা করা আছে। বাদীর দখলে এখনও জমি ছিল যা তার পৈতৃক সম্পত্তি, তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন। যিনি দাবি করেন যে তিনি ক্রয়ের পিতার নিকটে জমিটি খরিদ করেছেন, ক্রয়ের মতে দলিলটি জাল ও প্রতারণামূলক। সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিধান মোতাবেক ক্রয়ের প্রতিকার সময় আলোচনা করুন। এখানে 8 ধারায় সত্ত্বসহ দখল পুনরুদ্ধারে মামলা করতে হবে, পাশাপাশি 8 ধারায় 8, 42 এবং দলিল সংশোধন অথবা যদি বাতিল করতে চান তাহলে 8, 35, 31 অথবা 42 ধারা অনুযায়ী আপনাকে মামলা করতে হবে। জামিনযোগ্য এবং জামিন অযোগ্য আপনার সম্বন্ধে কী বলছো? আমরা জানি যে ফৌজদারি কার্যবিধি 1898-এর 496 ধারায় জামিনযোগ্য অপরাধের বিবরণ দেওয়া আছে যে কোনগুলো অপরাধ জামিনযোগ্য এবং কোনগুলো অপরাধ জামিনযোগ্য নয়। আর 497 ধারায় বলা আছে যে জামিন অযোগ্য অপরাধ। তাই জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জামিন আদালত গ্রহণ করে, সেটা হচ্ছে যে যার বয়স, যদি জামিন অযোগ্য অপরাধ করে 16 বছরের কম বয়স্ক কোনো ব্যক্তি, তাহলে তাকে জামিন দিতে পারে। তারপরে যদি কোনো নারী বা অসুস্থ ব্যক্তি হয় তাকে আদালত জামিন দিতে পারে। তারপরে জামিন অযোগ্য অপরাধের ব্যক্তি যদি অক্ষম হয়, পীড়িত হয়, তাহলে আদালত সেক্ষেত্রে কী করতে পারে, জামিন দিতে পারে। এবং পাশাপাশি 498 ধারা বলা আছে যদি কোনো জামানত আপনাকে অতিরিক্ত জামানত প্রদান করে বা আপনাকে অতিরিক্ত জামানতের বিনিময়ে যদি আপনাকে যে জামিন দেয়, তাহলে আপনি 498 ধারা অনুযায়ী জামানতের মূল্য হ্রাস করার বা পরিমাণটা, জামানতের যে টাকাটা, ওই টাকাটা পরিমাণটা কমানোর জন্য আপনি হাইকোর্ট বিভাগে বা দায়ের আদালতে আপনি কী করতে পারবেন, আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে 498 ধারা অনুযায়ী। কোন কোন অবস্থাতে আদালত একজন জামিনে মুক্ত ব্যক্তিকে আটক করে কারাগারে প্রেরণের নির্দেশ দিতে পারে? অর্থাৎ আপনাকে জামিন দিছে কিন্তু আপনাকে আবার গ্রেপ্তার করছে, তাহলে এটা কোন ধারা অনুযায়ী? এটা হচ্ছে 497-এর 5 ধারা অনুযায়ী। ফৌজদারি কার্যবিধি 1898-এর 497-এর 5 ধারা অনুযায়ী জামিনে মুক্ত ব্যক্তিকে পুনরায় গ্রেপ্তার করিতে পারে। আর একটা 565(3) ধারাতে বলা আছে যে পূর্বদণ্ডিত অপরাধী, মানে অর্থাৎ একজন ব্যক্তিকে পূর্বে দণ্ড দেওয়া হয়েছে বা সাজা দেওয়া হয়েছে, সেই ব্যক্তি তার বাসস্থান, সে কোথায় থাকে, কী করে, সেটা জানাচ্ছে না, থানায় সে রিপোর্ট করতেছে না, তখন ওই ব্যক্তি কিন্তু আবার গ্রেপ্তার করা যাবে। সেটা হলো 565(3) উপধারা অনুযায়ী। কোন কোন ক্ষেত্রে এবং কী কী কার্যধারা অনুসরণে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তি এবং গণপ্রশান্তি বজায় রাখার জন্য মুচলেখা সম্পাদনের আদেশ দিতে পারে? 107 ধারায় বলা আছে, ফৌজদারি কার্যবিধি 1898 107 ধারায় বলা আছে যে অন্য কোনো ক্ষেত্রে শান্তিরক্ষার মুচলেখা, অর্থাৎ 1 বছরের বেশি নয়, শান্তিরক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট মুচলেখার আদেশ দিতে পারে। এটা হচ্ছে 107 ধারায়, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 107 ধারায় বলা আছে এটা সম্পর্কে। এবং 133 ধারায় বলা আছে যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে অর্থাৎ গণশান্তি ভঙ্গের যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেটা প্রতিরোধ করার জন্য 133 ধারা অনুযায়ী ব্যবস্থা করবে। আর যদি দেখা যায় জনগণের শান্তি ভঙ্গের আশঙ্কা আছে, সংকট সৃষ্টি হয়েছে, তখন সেটা 140 ধারা অনুযায়ী 140 ধারা জারি করবে, যেটাকে কারফিউ বলা হয়। পাশাপাশি যদি জমির এই 140 ধারা ভঙ্গের পাশাপাশি যদি 135 ধারা বিষয়টা যদি থাকে, মানে জমির সম্পর্কিত যদি কোনো তথ্য এখানে পরিস্ফুটিত হয় বা আসে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 135 ধারা অনুযায়ী আদেশ দিতে পারে। এবং এটা হলো সবচেয়ে বড় কথা, 107 ধারায় মুচলেখার জন্য 107 ধারা অনুযায়ী সেই মুচলেখাটা দিতে পারে। তো নিম্নবর্ণিত কাজগুলো কী অপরাধ, প্রতিটির জন্য একটি করে উদাহরণ দিন। তাহলে কোনো বৈধ কাজ করতে গিয়ে দুর্ঘটনা, এটা হলো দণ্ডবিধি 80 ধারায় বলা আছে যে
মানে কুডার নিয়ে কাজ করতেছে, সে তার মনের মধ্যে কোনো শয়তানি বা কোনো বদমাইশি নাই, সে কুডার নিয়ে কাজ করতেছে, তাহলে এটা সাধারণ ব্যতিক্রমের মধ্যে বলছে। সাধারণ ব্যতিক্রম ৭৬ থেকে ১০৬ ধারা। তাহলে এখানে ৮০ ধারায় বলা আছে যে কুডার অর্থাৎ এক লোক খড়ি ছিটতেছে বা লাকড়ি ছিটতেছে, তো লাকড়ির সেই কুডার লাকড়ি সেই কুডার ওদের অর্গানাইজেশন দিয়ে আসতে বলো। সে কুডার সে পড়ে গেছে, সে কুডার যে একজন ব্যক্তি আহত হয়ে গেছে, তখন সে কী হবে, সেই কুডার সে কী করতে পারবে, সে কুডার যা যদি সেই কুডার ফুটে যা যদি কেউ যদি মারা যায়, তাহলে সেটা ৮০ ধারা অনুযায়ী সেটা কী হবে, সেটা শাস্তিযোগ্য বা দণ্ডযোগ্য অপরাধ হবে না।